কিন্তু ক্লকওয়াইজ ঘোরার কারণে কি নেগেটিভ চলে আসবে, সুতরাং হচ্ছে নেগেটিভ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই এতটুকু কোণ উৎপন্ন করে, এতটুকু কোণ। আসসালামু আলাইকুম, লার্ন ফ্রেম বাই সোহাগ এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 মানে সরলরেখা এই অধ্যায়টা পড়ব। এই অধ্যায়ের যতগুলা সূত্র আছে এই সূত্রগুলো এখানে আনার চেষ্টা করেছি। শুরু করি। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের কথা বলা হচ্ছে। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি বোঝায়? কার্তেশীয় মানে বোঝায় হচ্ছে এক্স কমা ওয়াই, এবং পোলার স্থানাঙ্ক মানে বোঝায় হচ্ছে আর কমা থিটা, এই দুটা বোঝাচ্ছে। এখন এখানে এটাকে যদি আমরা থিটা ধরি এবং এই অতিভুজটাকে আমরা আর ধরলাম, আর এই বিন্দুকে আমরা ধরলাম এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই ধরলে তাহলে এইটুক কত হবে? এইটুক হবে এক্স, আর খাড়া এই অংশটুকু কত হবে? এইটুক হবে ওয়াই। আর এই অতিভুজকে ধরলাম আর এই কোণটাকে বললাম থিটা। তাহলে আমরা বলতে পারি না সাইন থিটা ইকুয়াল টু কত হবে? হচ্ছে লম্ব বাই অতিভুজ। থিটা কোণের বিপরীতে হয় লম্ব, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা কি মান পাবো? ওয়াই এর মান পাবো, যে ওয়াই ইকুয়াল টু কত হবে? আর সাইন থিটা, আমরা এটা পাবো কস থিটা। তাহলে কস থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু যদি লম্ব হয় তাহলে ভূমি এটা, তাহলে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পাবো, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু গুণ করে দিলাম আর কস থিটা। তাহলে এখানে কার্তেশীয় এবং পোলারের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি। এইবার আমরা দেখব যে ট্যান থিটা মান কিভাবে বের করা যায়। তাহলে আমরা ইজিলি সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে কি ট্যান থিটা পাবো না? তাহলে আমরা সেটা করব। এখানে বললাম যে এটাকে এটা দ্বারা ভাগ করে দাও, তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তাহলে এখানে আর সাইন থিটা, এখানে নিচে আছে ওয়াই ডিভাইডেড বাই এক্স, আর চলে গেল, থাকলো হচ্ছে ট্যান থিটা সমান সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে ট্যান থিটার মান পাইলাম কত? ওয়াই ডিভাইডেড বাই এক্স। থিটার মানটা তাহলে বের করতে পারবো না, থিটার মানটা আসবে ট্যান ইনভার্স, এই পাশে চলে গেল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে এখান থেকে থিটার মানটা আমরা বের করতে পারি। এবার আমরা কার্তেশীয় এবং পোলারের বের করার জন্য আমরা একটা ডায়াগ্রাম পড়ব। সেই ডায়াগ্রামটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে কোন একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে একটা লাঠি নিলাম। এখন এই লাঠির এই পয়েন্টে আমার থিটা কত আর কত সব বের করতে চাই। ও এখানে আরেকটা জিনিস বের করার আছে, সেটা হচ্ছে আর এর মান। কিভাবে? এখানে আমরা জানি এটা তো লম্ব, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটাও বের করতে পারবো। আচ্ছা এখানে এখন যাই। তো এই পয়েন্টে আমরা এখন ধরো এই পয়েন্টে আমরা এখন কত কোণ আছে বের করতে চাই। তো এখানের জন্য আমার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটাকে আমরা বললাম হচ্ছে থিটা। এখানে আমি ডাক দিলাম, এই থিটার মানটা বলতে পারবো। দেখো আমি থিটার মান জানি, tan ইনভার্স ওয়াই বাই এক্স থিটার মান tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এবার আমরা যদি এখানে কোনো একটা মান বের করতে চাই, এখানে একটা যদি আমি একটা বিন্দু নেই, এই বিন্দুর জন্য এখানে একটা কোণ উৎপন্ন হবে না, সেই কোণটাকে বললাম থিটা। সেই থিটার মানটা কত? tan ইনভার্স এটা। তাহলে আমার অ্যাকচুয়ালি লাগবে কি? ঢাল মানে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই এতটুকু কোণ উৎপন্ন করে, এতটুকু কোণ। এতটুকু কোণের মানটা কত আসবে? এতটুকু কোণের মানটা আসবে পুরাটা কত? পুরাটা হচ্ছে 180। তাহলে থিটার মানটা ধরবো পুরাটা 180। মাইনাস করবো কি? এই কোণটা মাইনাস করে দেবো, করে দিলে কি আমি এই কোণটা পাবো। তাহলে এই থিটার মানটা কত? tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস করবো tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, তাহলে এই কোণটা পেয়ে যাবো। এবার আমরা যদি এখানে কোনো একটা বিন্দু নিতাম, তাহলে এখানে কোনো একটা বিন্দু এরকম আসতো, কোণ কত আসবে সেটা অবশ্যই এখান থেকে কাউন্ট হবে ঢালের জন্য। তাহলে এখান থেকে পুরোপুরি ঘুরে ঘুরে আসতে দেন হচ্ছে এই পর্যন্ত আসবে। তাহলে কত আসবে? পুরোটা 180 যোগ এই কোণ থিটাটা। তাহলে এটার জন্য থিটার মানটা কত হবে? পাই, পুরোটা আসবে পাই যোগ এই ছোট কোণটা।
tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা আসলো। এবার যদি আমরা এই কোয়াড্রেন্টটা বের করতে চাই, এই কোণটা বের করতে চাই, এই কোয়াড্রেন্ট, তাহলে অবশ্যই কি করতে হবে, এদিক থেকে ঘুরে যেতে হবে, ঘুরে যেতে হবে। তাহলে এই দিক দিয়ে ঘুরে গেলে কতটুকু আসবে, পুরোটা ঘুরলে থিটার মানটা কত আসবে, থিটার মান পুরোটা ঘুরলে কত আসবে, 2 পাই। 2 পাই থেকে মাইনাস করব কোনটা, এই কোণটা, কোন কোণটা, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এই কোণটা বের করব। ঠিক আছে, যে আমরা সব সময় ছোট পথ অবলম্বন করব। তো এখান থেকে আমরা যদি এন্টি ক্লকওয়াইজ যাই সেটাকে আমরা বলবো পজিটিভ, আর ক্লকওয়াইজ যদি যাই সেটাকে আমরা বলবো কি, ক্লকওয়াইজ গেলে বলবো হচ্ছে নেগেটিভ। এখন আমি ধরো এই কোয়াড্রেন্টে পৌঁছাতে গেলে এন্টি ক্লকওয়াইজ গেলেই হয়ে যাচ্ছে, তাহলে কম পথ অতিক্রম করলাম। এটাতে পৌঁছাতে গেলে এভাবে করে হয়ে গেলাম। আচ্ছা, এবার যদি এটাতে পৌঁছাতে চাই তাহলে এদিক করে আসলে কিন্তু সুবিধা, বা এটাতে গেলে এদিকে আসলে সুবিধা। তো এইটার জন্য এদিক থেকে ঘুরে আসা, এটা করার থেকে এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ যে এটা করাটা সুবিধা না, কম পথ অতিক্রম করতে পারবো, এটাই তো আমাদের ওয়াইস হবে, তাই না? তাহলে আমরা কি করব, এটার জন্য এদিক করে ঘুরে যাব। তাই কি করব, থিটার মানটা কত আসবে, এটা আমরা বলতে পারি, আমরা যদি এবার এটা তো এন্টি ক্লকওয়াইজের জন্য কাউন্ট করছি, কিন্তু এটা যদি আমরা ক্লকওয়াইজের জন্য কাউন্ট করি তাহলে কি এদিক করে আসলেই কোণের মানটা পেয়ে যাব, এই যে কোণের মানটা পেয়ে যাব। তাহলে কত আসবে, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, কিন্তু ক্লকওয়াইজ ঘোরার কারণে কি নেগেটিভ চলে আসবে, সুতরাং হচ্ছে নেগেটিভ। সুতরাং এই কোয়াড্রেন্টের জন্য এটা। এখন এই কোয়াড্রেন্টের জন্য কি আসতো, তাহলে এই কোয়াড্রেন্টের জন্য আসতো যে এই দিক থেকে পুরোপুরি ঘুরলাম, পুরোটা কত, 180, তাই না? পুরোটা কত আসতাম, 180। তাহলে থিটার মানটা কত আসবে, থিটার মানটা আসবে 180। মাইনাস কি, এই কোণটা মাইনাস করে দিতে হবে, মাইনাস করে দিলে এই অংশটা পাবো, কারণ আমার লাগবে কি এখান থেকে এই পর্যন্ত। তাহলে মাইনাস কি করে দিব, tan ইনভার্স y ডিভাইডেড বাই x। কিন্তু এটা তো আমরা ক্লকওয়াইজ ঘুরাইছি, তাই সামনে একটা কি আসবে, সামনে একটা নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বের করতে পারি, এটাও বের করতে পারি। কিন্তু আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, এইটা হচ্ছে এদিক এন্টি ক্লকওয়াইজ করা আছে, এটাও হচ্ছে আমার এন্টি ক্লকওয়াইজ করা আছে, এটাও আমার এখান থেকে ঘুরে এইটা মানে এন্টি ক্লকওয়াইজ করা আছে, শুধু এটার জন্য ক্লকওয়াইজ করা আছে। সো আমরা হচ্ছে বইয়ের দিকটাই অনুসরণ করব। তাহলে এন্টি ক্লকওয়াইজ কয়টা নিব, 1 2 3, এই তিনটা। আর ক্লকওয়াইজ শুধু নিব কোনটা, এইটার জন্য। যেহেতু ক্লকওয়াইজ গেছে, ক্লকওয়াইজ নেগেটিভ, তাই এটা নেগেটিভ। আর বাকি সবগুলো সামনে দেখো সব পজিটিভ দেওয়া আছে। ঠিক আছে, এই অংশটা পেয়ে যাবো, এই অংশটা পাইছি। কিন্তু যেহেতু ক্লকওয়াইজ ঘুরাইছি নেগেটিভ, তাই সামনে হচ্ছে কি একটা নেগেটিভ আনছি। বুঝতে পারছি? কিন্তু আমরা মানে জানার জন্য শুধু করলাম। কিন্তু আমরা বেসিক্যালি ম্যাথ করব কিভাবে, এন্টি ক্লকওয়াইজ দিকে এই তিনটা দেখব, আর ক্লকওয়াইজ দিকে এই একটা দেখব। দেখো তো এটা -1 1 কোন রেঞ্জে যাচ্ছে, -1 এদিকে, +1 এদিকে, মানে এই রেঞ্জে যাচ্ছে, এই রেঞ্জে। তাহলে এই রেঞ্জের জন্য আমাকে কার্তেশীয় থেকে পোলার বের করতে, কার্তেশীয় মানে হচ্ছে এক্স কমা ওয়াই, আর পোলার মানে কি আর কমা থিটা, এগুলো বের করতে হবে। এখানে আমাকে কি দেওয়া আছে, এক্স ওয়াই এর মান। এক্স এর মান কি বলতে পারবো, এক্স এর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আর কস থিটা, আগে একটু আগে লিখছি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন। তাহলে মানটা বসাই দিই, আর এর মান কত, আর তো বের করতে হবে জানি না, এক্স এর মান হচ্ছে -1। এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আর এর মান বের করতে হবে। তো তাহলে আর এর মান বের করার জন্য আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মান কত, 1 স্কোয়ার যোগ এটা 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার। তাহলে আর এর মানটা কত হবে, √ওভার এটা যোগ এটা, মানে হবে এই যে -1 স্কোয়ারকে 1, -1 স্কোয়ারকে 1 বললাম, তাহলে মান কত হবে, √2। আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমাকে আর বের করতে বলছে, আর বের করে ফেললাম। এখন আমাকে বের করতে হবে কি, থিটার মানটা। তাহলে থিটার মানটা কত আসবে, তাহলে দেখো থিটার মান এইখানে -1 মানে এই কোয়াড্রেন্ট আছে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে হবে। তাহলে কতটুকু আসতে হবে, হচ্ছে পুরাটা 180 মাইনাস এই কোণটা। ঠিক আছে না? আচ্ছা, আমি একটু আগে যেটা দেখতেছিলাম, তাহলে এই কোয়াড্রেন্টের জন্য দেখো কত, পুরোটা 180 মাইনাস হচ্ছে এই ছোট কোণটা, একটু আগে যেটা দেখছিলাম। তাহলে কত আসবে, পুরোটা 180 মাইনাস হচ্ছে কোন কোণটা, tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত, প্রথমটা ওয়াই এর মান, আর পরে এক্স এর মান কত, -1। -1 আমি লিখলাম, কিন্তু মডুলাস থাকার কারণে, tan ইনভার্স থাকার কারণে এটা অটোমেটিক মানে +1 হয়ে গেছে। তাহলে কত দিব, পাই মাইনাস tan কত ডিগ্রি মান, 1, tan 45 ডিগ্রি মান 1। ধরো tan ইনভার্স 1 দিলাম, কত মান, 45 ডিগ্রির মান। ওকে, আচ্ছা, এখন পাই বাই 4 কে আমরা 45 বলতে পারি, তাহলে মান কত থাকবে, 4
ফোর ফোর পাই 1 পাই মানে কি 3 পাই। তাহলে এটার মান হচ্ছে আর এর মান কত? আর এর মান হচ্ছে √2, এটা হচ্ছে আর এর মান, এবং থিটার মান কত? থিটার মান হচ্ছে 3 পাই/4। এবার আমরা চেক করতে পারি আসলে এটা কি এই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে কিনা। তাহলে 3 ইন্টু 180 ভাগ 4 কত পাইছি? 135। অবশ্যই এইটা 90 থেকে শুরু করে 180 এই রেঞ্জের মধ্যে এখানে আছে 135, সুতরাং গ্রান্টেড। পরেরটা এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে 1,1 মানে এই কোয়াড্রেন্টে। তাহলে এই কোয়াড্রেন্টের জন্য আমার আর এর মানটা কত আসবে? আমরা আর এর ইকুয়াল টু √x² যোগ y²। তাহলে কত আসলো? √2। আর থিটা মান কত আসবে? প্রথম কোয়াড্রেন্টে থিটা মানে যেই কোণটা সেটাই কোণ চলে আসবে। ঠিক আছে? কারণ হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স y/x, আগেরটাই আছে। তাহলে এখানে থিটা আসবে tan ইনভার্স y/x 1/1। tan কত ডিগ্রি বাই 1/1? পাই/4। তাহলে এখানে এই প্রথম কোয়াড্রেন্ট পাই/4 এটা আছে। সুতরাং এটা হচ্ছে আমার ওকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাই পরেরটাতে। দেখো এখানে এই কোয়াড্রেন্টে কোনটা আছে? -1 -3 মানে এইটাতে পড়তেছে। মাইনাস মাইনাস এটাতে। তাহলে এটার জন্য কি দিব? এটার জন্য আমরা বুঝতে পারছি। এটার জন্য কি দিব? 180 যোগ থিটা। হুম? আচ্ছা। তাহলে আর এর মানটা কত বের করতে পারবো? আর এর মান হচ্ছে √1 মানে 1, আর -√3 স্কয়ার করলে আসবে 3। তাহলে 1 আর 3 যোগ করলে √4 মানে অ্যান্সার কত আসবে? 2 আর এর মান। আর থিটার মানটা কত আসবে? থিটার মান আসবে পাই যোগ থিটা। তাহলে পাই যোগ থিটা মানে কত? tan ইনভার্স y/x। y এর মান কত? y এর মান হচ্ছে -√3, x এর মান কত? -1। মাইনাস মডুলাসের কারণে ভ্যানিশ, তাহলে মাইনাস কাউন্ট করব না। tan ইনভার্স √3। tan কত ইনভার্স √3 কার জন্য হবে বলতো? 60 ডিগ্রির জন্য না? তো আমরা চেক করি tan ইনভার্স √3 কত? 60 ডিগ্রির জন্য। তাহলে কত আসবে? পাই। 60 ডিগ্রির জন্য কি দিব? পাই/3। 180 60 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। এখানে আসবে 3 যদি নেই 3 1 মানে 4 পাই। এখানে আমরা বলবো হচ্ছে 4 পাই। ম্যাথটা আমাদের এটা রেঞ্জের মধ্যে পড়েছে কি না। মানে এখানে 4 ইন্টু 180 ভাগ 3 কত পাইলাম? 240 ডিগ্রি। তাহলে 240 মানে এই পর্যন্ত 180, তাহলে 181 থেকে শুরু করে এটা কত? 270 মানে 270 এর মধ্যে এই রেঞ্জের মধ্যে পড়ে। সুতরাং এটা 240, এটা হচ্ছে গ্রান্টেড মান। আমরা এটা রাখবো। তাহলে পরীক্ষা আসলে এভাবে দিব যে বলবো আর থিটা ইকুয়াল টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 2, আর থিটার মান কত? থিটার মান হচ্ছে 4 পাই/3। পরীক্ষায় কিন্তু এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে, তাহলে এটা যদি আমি কোশ্চেন দেখাই এরকম, লাস্ট আমরা আরেকটা দেখবো, এটা দিয়ে শেষ হবে। তাহলে আর এর মানটা কত বের করতেছি? √5² মানে 25, -5² মানে আবার 25। 25 25 যোগ করলে 50। 50 কে বলতে পারি 2 ইন্টু 25, 25 দুগুণে 50। তাহলে 25 কে রুট করলে আসবে 5, আর এটা হচ্ছে √2। মান পেয়ে গেলাম। আর থিটা কত পাবো? দেখো এটা আমি আগের মতো আমরা যদি আঁকাই, +5 - এই কোয়াড্রেন্টে মানে কি মাইনাস সামথিং। তাহলে tan ইনভার্স y/x, সামনে মাইনাস কারণ কি ক্লকওয়াইজ ঘুরেছে। আমরা যদি আবার একটু স্মরণ করি, এখানে দেখো যে মাইনাস এদিক করে ঘোরার কারণে মাইনাস হয়ে গেছে এটা। তাহলে এইটাই আমরা এখন এখানে বসাবো। তাহলে কাটাকাটি করলে -5 মানে মাইনাস তো মডুলাসের কারণে চলে গেল, আর 5 কে মিলে 1, তাহলে পাই/4। তাহলে নেগেটিভ দিকে 45, তার মানে ঠিক আছে। তাহলে এই কোয়াড্রেন্টে 0 থেকে 90 এর মধ্যে, তাহলে এটাও গ্রান্টেড। সুতরাং আমার আর থিটা ইকুয়াল টু কত হবে? আর এর মান আসবে 5√2, আর থিটার মান আসবে -পাই/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক দেখব। তাহলে এটা হচ্ছে আর এবং থিটার মান। তাহলে এক্স এর মান কেমনে বের করব? আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আর এর মান কত? আর এর মান দেখতে পাচ্ছি 4, আর কস থিটার মান কত? থিটার মান হচ্ছে পাই/3। আর সাইন থিটা, আর এর মান হচ্ছে 4, সাইন এটার মান হচ্ছে পাই/3। তাহলে আমরা ইজিলি মান বের করতে পারবো। কস পাই/3 মানে কত? 180 পাই মানে 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার সাথে গুণ করবো হচ্ছে 4, তাহলে পাইলাম হচ্ছে 2। আর সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, আচ্ছা, ইন্টু 4 কত পাইলাম? পাইলাম হচ্ছে 2√3। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি এখানে বলবো যে এক্স ওয়াই ইকুয়াল টু 2, 2√3, এটা হচ্ছে কার্তেশীয় পাইলাম।
এখানে সমবাহু ত্রিভুজের জন্য আমাকে কিছু ক্রাইটেরিয়া বলছে, পরীক্ষা আসবে যেটা সমবাহু ত্রিভুজ এটা প্রমাণ করো। কিভাবে প্রমাণ করব? আমি বলবো যে এ বি বাহুর দৈর্ঘ্য বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো এবং এসি বাহুর দৈর্ঘ্য বের করবো। তিনটা যদি সমান হয় তাহলে বলবো সমবাহু ত্রিভুজ। একই সাথে আমরা হচ্ছে এই ত্রিভুজটা আমরা একটু ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 × a²। তাহলে এটা ক্ষেত্রফল পাবো। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখব। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা জানি দুই বাহু সমান, মানে হচ্ছে এখানে বলতে পারতেছি যে এ বি ইকুয়াল টু এসি সমান হবে, কিন্তু পিসির মানটা তাদের সমান হবে না। যদি সমান না হয় তাহলে এটাকে আমরা বলবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে b/4 √4a² - b²। যেখানে যেখানে বলবো যে এ হচ্ছে দুইটা সমান বাহু। এ কে বলবো হচ্ছে সমান বাহু, আর বি কে বলবো হচ্ছে অসমান বাহু। এই যে বি হচ্ছে একটাই অসমান বাহু, অসমান বাহু। আর বর্গের জন্য আমরা কি জানি? বর্গের জন্য প্রতিটা বাহুই সমান। এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি। এডি সব সমান, এবং কি তাদের কর্ণগুলোও সমান হবে, এবং তাদের এসি ইকুয়াল টু বিডি সমান হবে। আর বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হবে a²। আচ্ছা, রম্বসের জন্য কি আসবে? রম্বসের জন্য আমরা জানি তাদের সবগুলা বাহুই সমান। তার মানে এ বি, বিসি, সিডি এবং ডিএ তাদের কি সবগুলাই সমান হবে, কিন্তু তাদের রম্বসের জন্য এই কর্ণগুলা সমান হবে না। এখানে আমি এটা উপরে লিখতেছি, রম্বসের জন্য বলতে পারি যে এসি নট ইকুয়াল টু কত হবে? বিডি রম্বসের জন্য। ওকে, এবার কিন্তু রম্বসের ক্ষেত্রফলটা কত হবে? রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু d1 × d2। d1 কোনটা? একটা বাহুকে, এই একটা কর্ণকে d1 ধরো, আর একটা কর্ণকে তুমি হচ্ছে d2, তাহলে গুণ করলে, সরি দেখা যাচ্ছিল না, রম্বসের জন্য যে এই একটা কর্ণকে আমরা ধরলাম d1 এবং এই কর্ণটাকে আমরা ধরলাম হচ্ছে d2, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? হাফ d1 × d2। আচ্ছা, এবার এখানে আছে সামান্তরিক। সামান্তরিকে সামান্তরিকের ক্ষেত্রফলটাকে বলি। ক্ষেত্রফলটা হবে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে কি? সিডি। আর উচ্চতা মানে কি? উচ্চতা মানে এখান থেকে খাড়া যে টান দিব, টান দিলে যে এইচটা পাবো সেটাকে আমরা বলবো উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, সিডি ইন্টু এইচ। আর সামান্তরিকের জন্য কি বলবো? সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান, তাহলে এ বি ইকুয়াল টু কত বলবো? সিডি বলবো, এবং বিসি ইকুয়াল টু এডি বলবো, এবং বিসি ইকুয়াল টু এডি বলবো। এই যে বিসি ইকুয়াল টু এডি বলবো। ওকে, আর কি বলবো? আর বলবো এই কর্ণদ্বয় পরস্পর অসমান। তাহলে কর্ণদ্বয় মানে কি? মানে এসি নট ইকুয়াল টু বিডি। এসি আর বিডি সমান হবে না। আয়তের জন্য কি বলবো? আয়তর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এডি ইন্টু সিডি। মানে কি? এডি মানে হচ্ছে মানে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করে দিলে মানটা পেয়ে যাবো। আর আয়তের জন্য কি হবে? এ বি এবং সিডি সমান হবে, আর বিসি এবং এডি সমান হবে, এবং কর্ণগুলোও সমান হবে। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে এসি ইকুয়াল টু বিডি। এসি এবং বিডিও সমান হবে। ঠিক আছে, এবার ট্রাপিজিয়াম দেখব। ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে? ট্রাপিজিয়ামের এরিয়া হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে এ বি আর হচ্ছে সিডি, এ বি আর সিডি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দুইটা দুইটা বিন্দু সংযোগ রেখা রেখা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করছে। মানে এখানে একটা বিন্দু x1, y1 আছে, আর একটা বিন্দু x2, y2 আছে। তাহলে আমাকে এই পয়েন্ট মানে x, y এর মান বের করতে হবে, যেখানে এই অংশের মানটা m1, এই অংশের মানটা m2 অনুপাতে ভাগ করছে। তাহলে এইটা যেহেতু দুইটা অংশের মাঝখানে ভাগ করছে, তাই এটাকে বলবো অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্তের জন্য কি বলবো? অন্তর্বিভক্তে সবসময় আমাদের প্লাস হয়, উপরে প্লাস নিচে প্লাস। নিচে কি হবে? যে অংশে ভাগ করছে তাদের যোগফল। তাহলে m1 এবং m2, ঠিক আছে। এবং y এর জন্য কি আসবে? y এর জন্য সেম আসবে, m1 যোগ m2 উপরে প্লাস। এখন x এর জন্য কি আসবে? প্রথমগুলা যোগফল, মানে m1 ইন্টু বিপরীত পাশের x2, m2 ইন্টু বিপরীত পাশের x1। ওকে, তাহলে আমরা লিখি। তাহলে এটা কি আসবে? m1 ইন্টু বিপরীত পাশের x2, m1 ইন্টু বিপরীত পাশের x2, আর এখানে m2 ইন্টু বিপরীত পাশের x1 হয়ে গেল। আর নিচে যা আছে তাই। y এর জন্য কি হবে? m1 ইন্টু বিপরীত পাশের y2, m1 ইন্টু বিপরীত পাশের y2, আর m2 ইকুয়াল টু বিপরীত পাশের y1।
m2 ইকুয়াল টু বিপরীত পাশের y1। তাহলে এটার মাধ্যমে আমরা এই সূত্রটা বের করতে পারলাম। এখন আমরা যদি বহির্বিভক্তের জন্য যাই, তাহলে বহির্বিভক্ত মানে কি? মানে হচ্ছে এই একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু x2 y2, এই দুইটা বিন্দুর বাইরে একটা বিন্দু, সেটা হচ্ছে x, y। ঠিক আছে, এই যে x, y। তাহলে বহিস্থভাবে যদি এখানে বলে, এই জন্য বলছে এটা বহির্বিভক্ত যদি হয়, তাহলে এই বিন্দুর মানটা বের করতে হবে। কেমনে বের করব? তার আগে যেখান থেকে যে মান বের করতে হবে, ওইখান থেকে একটা বিন্দু, ওই অংশ জানতে হবে কত অংশ ভাগ করছে, এবং ওইখান থেকে দূরবর্তী যেটা ওরা জানতে হবে, ওটা হচ্ছে m2। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব? x1 এর জন্য আমি দাগ দিলাম। প্রথমেই হচ্ছে বড়টা মাইনাস ছোটটা মাইনাস করে দিব, m2 মাইনাস m1। বহির্বিভক্তের জন্য মাইনাস, অন্তর্বিভক্তের জন্য প্লাস। আচ্ছা, এটাও সেম, m2 মাইনাস m1। এখন আমার কাজ হচ্ছে দূরবর্তী গুণ করবো। তাহলে m1 এর সাথে দূরবর্তী কোনটা আছে? এইটা। তাহলে m1 এর সাথে গুণ করবো কোনটা? দূরবর্তী x1। তাহলে m1 ইন্টু x1। ওকে, আচ্ছা, আর কি আসবে? আমরা যেহেতু x2 আগে, m2 আগে নিচ্ছি, তাহলে এখানে m2 আগে নিব। তাহলে বলবো কি, সরি, m2 নিব। তাহলে আগে m2, m2 সাথে কোনটা নিব? m2 সাথে নিব এটা x2, m2 সাথে নিব x2। আর m1 এর সাথে কোনটা নিব? m1 এর সাথে নিব পরেরটার x1, m1 টা নিব দূরবর্তী x1। ওকে, y এর মান কি? y এর মান কি হবে? তাহলে যেহেতু m2 আগে নিচ্ছি, তাহলে m2 ইন্টু এই পাশের y এর মানটা, তাহলে y2 সূত্রের মাইনাস m1 ইন্টু ওই পাশের y1, m1 ইন্টু ওই পাশের y1। তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে গেলাম। এখানে x1 y1 y x2 y2 এ পাশে পাশে থাকতে পারে, আর তোমার কনসেপ্ট সেম থাকবে কি, m1 এর সাথে দূরবর্তীটা নিব, m2 এর সাথে এই পাশে দূরবর্তী নিব, মানে ক্রস কানেকশন করে নিব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা জানি ঠিকঠাক থাকে। ওকে, তাহলে এবার আমরা যাই পরেরটাতে। পরেরটা কি বলেছে? এটা অপর পেজে যাই। এখানে দেখতে পাচ্ছি যে অন্তর্বিভক্তের জন্য একটা ম্যাথ দেওয়া আছে। চলো আমরা ম্যাথটা করি। অন্তর্বিভক্ত যেহেতু এক্স ওয়াই, মানে দুইটা বিন্দু দেওয়া আছে, এক্স ওয়াই বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে নিচে যোগ করে দিব m1 যোগ m2। এবার 3 এর সাথে বিপরীত পাশেরটা, 3 ইন্টু 6, 3 ইন্টু 6 মানে কত? 3 6 18। আর 1 ইন্টু মাইনাস 2 যোগ করলাম, 1 আর মাইনাস 2 যোগ করলে কত? মাইনাস 2 হয়। ওকে, তাহলে কত থাকলো? 18 থেকে 2 গেলে কত? 16। 16কে 4 দ্বারা ভাগ করলে 3 আর 4, 4 দ্বারা ভাগ করলে কত? 4। ওয়াই মানটা কি আসবে? আগের মতোই 3 যোগ 1, ঠিক আছে। এবার 3 এর সাথে গুণ করব সেকেন্ডটা, 3 8 24, তাহলে মাইনাস 24। যোগ করব 1 এর সাথে সেকেন্ডটা, কত? 4। তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো হচ্ছে মাইনাস 20। আর নিচে কত থাকলো? নিচে থাকলো হচ্ছে 4। তাহলে কত অ্যান্সার পেলাম? মাইনাস 5। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত পাবো? এই পয়েন্টের স্থানাঙ্ক পাবো হচ্ছে একটা 4 আর একটা মাইনাস 5। এবার আমরা পরবর্তী যদি এই ম্যাথটাতে যাই, পরবর্তী এই ম্যাথটার দিকে আমরা একটু খেয়াল করি। এখানে দুটা বিন্দু দেওয়া আছে, বহিস্থ পয়েন্ট বের করতে বলছে। তাহলে বহিস্থ পয়েন্ট কিভাবে বের করব? বহিস্থ পয়েন্ট বের করার জন্য কি, বড়টা মাইনাস ছোটটা করব, মানে কি 4 মাইনাস 1। এটার জন্য সেম 4 মাইনাস 1। তাহলে যেহেতু বড়টা নিচে আগে, তাহলে বড়টা নেই, 4 এর সাথে গুণ করব বিপরীত পাশেরটা, এটা। তাহলে 4 ইন্টু 4, 4 4 কত হবে? 16 হবে। তাহলে প্রথমটা নিলাম। আর 1 এর সাথে প্রথমটা নেই, তাহলে 1 ইন্টু 2, তাহলে কত আসবে? সূত্রের মাইনাস 1 ইন্টু মাইনাস 2 মানে কত? মাইনাস 2। 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2, আর সূত্রের মাইনাস, যেহেতু এটা বহির্বিভক্ত। আচ্ছা, তাহলে কত থাকলো? 16 আর মাইনাস মাইনাস প্লাস 2 মানে 18/3। 18 ডিভাইডেড বাই 3 মানে কত? 3 6 18। আর পরেরটা দেখি ওয়ার মান বের করার জন্য, 4 ইন্টু পরেরটা মানে কত? 4 5 20 মাইনাস 20, সূত্রের মাইনাস। আর 1 এর সাথে গুণ করবো পরেরটা, মানে কত? 4। পেয়ে গেলাম। সূত্রে মাইনাস মাইনাস থাকলোই, তাহলে মাইনাস 24 ডিভাইডেড বাই কত? 3। কত পাইলাম? মাইনাস 8। তাহলে আমি এটার অ্যান্সারটাও লিখে ফেলি। অ্যান্সারটা কত আসবে? এই পয়েন্টের মানটা আসবে কত? এক্স এর মান 6, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 8। ঠিক আছে, এবার আমরা যাব পরেরটাতে। সমখণ্ডিত যদি করে তাহলে কি ঘটনা কি হবে? সমখণ্ডিত করলে আমি যদি ওই নর্মালি কনসেপ্টে আঁকাই, সমখণ্ডিত করলে যেটা হয়, এই প্রথমটা যোগ প্রথমটা বা ডিভাইড বাই 2 করলেই হয়। কিন্তু এটা আসলে আসে কিভাবে, এটা দেখতে চাই। এক্স এর মান কি আসবে? 1 আর 1 যোগ করলে কত আসবে? 2 আসবে, 1 আর 1। এবার 1 এর সাথে বিপরীতটা গুণ করো, তাহলে 1 ইন্টু x2, সূত্রের প্লাস যেহেতু অন্তর্বিভক্ত, 1 ইন্টু প্রথমটা, 1 ইন্টু x1। তাহলে ওই যে আমরা নর্মালি পড়ছিলাম অন্তর্বিভক্ত করলে কি প্রথম দুটো যোগফল, তাহলে x1 যোগ x1 যোগ x2 ডিভাইডেড বাই 2।
আচ্ছা, তাহলে পরেরটা y এর মান কি তদ্রুপভাবে কত আসবে? y1 যোগ y2 ডিভাইডেড বাই 2, এটাই আসবে। এবার আমরা দেখবো হচ্ছে ভরকেন্দ্র নির্ণয়। ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়, মানে এই তিনটা পয়েন্টের সমস্ত বিন্দুর ভর যেখানে কেন্দ্রীভূত করা আছে যে পয়েন্টের নিচের দিকে, সেটাকে ভরকেন্দ্র বলবো। তো ভরকেন্দ্র বের করার সূত্র খুবই সোজা। প্রথম যে x1 x2 x3, x1 x2 x3 যোগ করে দাও, তিনটা যেহেতু নিছি 3 দ্বারা ভাগ করে দাও, যেটা হবে সেটাই ভরকেন্দ্র। এটা পরেরটা দাও y1 y2 y3, প্রথম তিনটা নিলাম, 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে সেটা ভরকেন্দ্র পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা যদি একটু দেখি, x1 y1 x2 y2 x3 y2 দেওয়া আছে। তাহলে x এর মানটা কত হবে? x1 এর মান 1, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 3। আর y এর মান কত হবে? 1 8 3, 1 8 3 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? তাহলে 8 আর 1 9, 9 আর 3 কত? 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে? 3 4 12। এখানেও সেম, 11 আর 1 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4। তাহলে জি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? 4, 4। আচ্ছা, আজকের লেকচারের লাস্ট ম্যাথটা দেখবো। এখানে এখানে বলছে আয়তক্ষেত্রের স্থানাঙ্ক বের করো। আমাকে 3টা পয়েন্ট বলে দিছে, একটা জানি না। তাহলে এটা বের করার জন্য আমরা কর্ণের আশ্রয় নিব, কারণ আয়তক্ষেত্রের আমরা এটাকে পড়েছি যে বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সম জায়গায় ছেদ করে, মানে সমান। তার মানে কি এই অংশটার এই যেখানে টাচ করবে মাঝখানের বিন্দু, এই পয়েন্টের মাঝখানে বিন্দু সেম। তাহলে আমরা বিডি এর মধ্যবিন্দু বের করব। বিডি এর মধ্যবিন্দু হবে, মানে প্রথমটা যোগ প্রথমটা বাই 2, তাহলে মধ্যবিন্দু হবে, আমি নিচে করতেছি, x যোগ 2 ডিভাইডেড বাই 2 অর্ধেক, আর পরেরটা y যোগ যোগ বিয়োগে বিয়োগ, বিয়োগ 1 ডিভাইডেড বাই 2 মধ্যবিন্দু। আচ্ছা, বিডি পেলাম। এবার আমরা এসির মধ্যবিন্দু বের করতে পারবো না, তাহলে এসিরও আমরা হচ্ছে মধ্যবিন্দু বের করে ফেলি। এসির মধ্যবিন্দু কত হবে? প্রথমটা 3 যোগ 8 ডিভাইডেড বাই 2 একটা, আরেকটা হচ্ছে সেকেন্ডটা 2 যোগ বিয়োগে বিয়োগ 3 ডিভাইডেড বাই 2 আরেকটা। তাহলে কত পাচ্ছি? 8 আর 3 যোগ করলে 11/2, আর এখানে -1/2। এখন এখানে এই দুইটার মধ্যবিন্দু যেখানে, এই দুইটা মধ্যবিন্দু সেখানে, বিডি এর এই প্রথম অংশ সেম, এই সেকেন্ড অংশ সেম। তাহলে আমরা যদি সেম সেম মিলাই, এক্স যোগ 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্রথমটা 11/2, এটার প্রথমটা এবং এটার প্রথমটা। আচ্ছা, আর এখানে কত আসবে? y -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1/2, এটার সেকেন্ডটা এবং এটার সেকেন্ডটা। এখন এই দুটো যদি আমরা সলভ করি তাহলে হয়ে যাবে। 2 2 কাটা দিয়ে দাও, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 11, এখানে y মাইনাস এটা ইকুয়াল টু -1। সুতরাং x এর মান কত আসবে? 9। y এর মান কত আসবে? -1 মাইনাস চলে গেলে 0। সুতরাং আমরা ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো না, তাহলে ডি পয়েন্টের স্থানাঙ্ক হবে কত? 9,0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এখানে একটু দেখে নাও ভালো করে। তাহলে এটার মাধ্যমেই আমরা আজকের লেকচারটা শেষ করলাম। সরলরেখার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং সঞ্চার পথ, আর লাস্টে 3.5 এই অধ্যায়গুলো এখানে আনার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের এখানে একটা বিন্দু দেওয়া আছে, x1 y1, b x2 y2, c x3 y2 এবং d দেওয়া আছে। ক্ষেত্রফল কেমনে বের করব? ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হাফ ইন্টু x1 y1, তো নিচে নিচে লিখবো, x2 y2 নিচে নিচে লিখবো, সবগুলো নিচে নিচে লেখার পর একটা কি আসবে? একটা রিপিট আসবে। হাফ ইন্টু এই এদিকে আর গুণন যোগ দিয়ে আমরা কি দিব? যোগ দিব। তাহলে x1 y2 যোগ x2 y3 যোগ x3 y4 যোগ x4 y1। আর এই পাশে যখন আমরা গুণ দিব তখন নেগেটিভ করবো নিচ থেকে উপর দিকে, তাহলে মাইনাস x2 y1, এই যে এই পাশে x2 y1, এ পাশে কত কত আসবে? মাইনাস x3 y2 আর মাইনাস x4 y3 এবং লাস্টেরটা হচ্ছে মাইনাস x1 y4। তাহলে এভাবে করে এটার আমরা ক্ষেত্রফল বের করতে পারি। পরবর্তী সেগমেন্টে এখানে বলেছে, এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা যদি শূন্য হয় তাহলে কে এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমি সব তুলে রেখেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি শূন্য বলছি, কে এর মানটা বের করতে হবে। এ বি সি দেওয়া আছে, এই ডি এর মধ্যে একটা কে এর মানটা জানি না। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কত বলতে পারবো? 1 2 নিচে নিচে, -5 6 7 -4 এবং কে 2। ওকে, আরেকটা রিপিট 1 2 1 2 লিখলাম। তাহলে এখন আমরা আর গুণন করব। তাহলে হাফ, এই পাশে গুণ করলাম 6 কে 6, এখানে গুণ করলাম যোগ, তাহলে 4 5 20 যোগ 20,
আর এটা এটা যদি গুণ করি 7 দুগুণে 14, কিন্তু প্লাস মানে আছে -14, আর এখানে গুণ করলে 2k। আর এদিক করে গুণ করার সময় নেগেটিভ করব, -5 দুগুণে 10, আর সূত্রের নেগেটিভ সব মিলে কত +10, 6 7 42 সূত্রের নেগেটিভ, আর -4k, কিন্তু সূত্রের নেগেটিভ মিলায় কত আসবে +4k, সূত্রের নেগেটিভ মিলায় কত আসবে +2 আসবে। তাহলে কত থাকলো হাফ ইন্টু এখানে 20 আর 6 26 -14, আর থাকবে +10, আর কত থাকবে -42 +2, মানে হচ্ছে -40, কত থাকলো -18, তাহলে -18, আর এখানে থাকলো 2টাকে 4টাকে, মানে হচ্ছে +6k। তাহলে এটা ইকুয়াল টু প্রশ্ন মতে কত বলেছে, 0 বলেছে। তাহলে যদি 0 ধরি তাহলে 2 দ্বারা গুণ করে দাও, গুণ করে দিলে কত শূন্য চলে আসবে, তাহলে -18 + 6k = 0। তাহলে এখানে বলতে পারবো যে 6k এর মান হচ্ছে 18, এর পাশে গেলে, সুতরাং k এর মান বলতে পারবো 3 6 18। তাহলে k এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা সঞ্চার পথ দেখবো। সঞ্চার পথ মানে হচ্ছে লোকাস পয়েন্ট। সঞ্চার পথের ধাপ দুইটা। 1 নম্বর ধাপ হচ্ছে সঞ্চার পথ যেটা যার বের করতে হবে সেটার উপরে একটা পয়েন্ট x, y ধরে নিতে হবে। তাহলে x, y আমরা ধরে নিতে হবে, ধরি। এবং 2 নাম্বার হচ্ছে আমাদের যে শর্ত দেওয়া থাকবে এই শর্ত মেনে সঞ্চার পথের ইকুয়েশন বের করতে হবে। শর্ত মেনে সঞ্চার পথের ইকুয়েশন বের করতে হবে, এবং এটা একটা চলমান বিন্দু থাকবে। কিরকম, ধরো এখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে আর একক দূরত্বে, তাহলে আর একক দূরত্বে যতগুলা বিন্দু বের করা সম্ভব, আর একক দূরত্বে এখানে একটা বিন্দু বের করা সম্ভব, একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাই না? আর একক দূরে এখানে আরেকটা বিন্দু হতে পারে, এখানে একটা বিন্দু হতে পারে, এখানে একটা বিন্দু হতে পারে। তাহলে আর একক দূরে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু আমরা যদি যোগ করি তাহলে আমরা যেই পথটা পাবো সেই পথটাকে বলবো সঞ্চার পথ। তাহলে সঞ্চার পথ করার জন্য অবশ্যই কি একটা এক্স ওয়াই একটা বিন্দু থাকতে হবে, এবং একটা শর্ত মানতে হবে। শর্ত মানে কি, সব জায়গা থেকে আর একক দূরত্বে তোমার যাচ্ছে। ঠিক আছে, আরেকটা বের করতে পারি, সেটা হচ্ছে ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট। তাহলে আমাকে বলছে যে একটা শর্ত মেনটেন করতে হবে, তাহলে এ থেকেও সমান দূরত্বে, বি থেকেও সমান দূরত্বে। তাহলে এ থেকে সমান দূরত্ব মানে 2 মিটার দূরে, এখান থেকেও 2 মিটার দূরে। 2 মিটার দূরে যদি হয় তাহলে এই 2 মিটার দূরে এরকম কি কি পথ বের হতে পারে, মানে এখান থেকে সমান দূরত্ব, তাহলে এই একটা পথ বের হতে পারে। এখান থেকেও 3 মিটার দূরে, এখান থেকেও 3 মিটার দূরে, এই একটা পথ হতে পারে। এখান থেকে 4 মিটার দূরে, এখান থেকে 4 মিটার দূরে, একটা পথ হতে পারে। তাহলে এই যে এই পথটা যদি আমি বলি, তাহলে এটা যদি করি তাহলে এ থেকে বি, এই অংশটা মানে ধরো এটা সি পয়েন্ট ধরলাম, এ থেকে সি পয়েন্টের দূরত্ব বি থেকে সি পয়েন্টের দূরত্ব সমান, তাহলে এমন সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা আসবে। তাহলে বৃত্তের জন্য এটা আর লম্বার জন্য এটা, এরকম করে যে কোনো কিছু সঞ্চার পথ বের করতে বলতে পারে। তবে বের করার জন্য আমার দুইটি স্টেপ ফলো করবো, সেটা হচ্ছে যদি কিছু দেওয়া না থাকে এক্স আর ওয়াই ধরে নিব, আর আরেকটা হচ্ছে শর্ত মেনে সঞ্চার পথের ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের এটার ইকুয়েশনটা কিরকম আসতে পারে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বলবো আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার একটা ইকুয়েশন আসতে পারে, এটা স্কোয়ার। আচ্ছা, এবার আমরা যাব 3.5 এ। 3.5 এ আমাদের কোনিক্সের জেনারেল ইকুয়েশন আমি লিখে রাখছি, তাহলে কোনিক্সের জেনারেল ইকুয়েশন দিয়ে শুরু করি। তাহলে কোনিক্সের জেনারেল ইকুয়েশনটা কত হবে, হবে যে এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার 2 এক্স ওয়াই 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোনিক্সের সাধারণ ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটাই বের করা যায়। তো এখানে সরলরেখা হওয়ার জন্য শর্ত আছে। শর্ত নাম্বার 1 হচ্ছে এখানে এ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সম্বলিত পথ থাকবে না। এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার সম্বলিত পথ পথ আমার কি থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ, এক্স এবং ওয়াই এর সহগ বা ঘাত, এক্স এবং ওয়াই এর ঘাত কত হতে হবে, ঘাত 1 হতে হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পথ থাকবে না। 3 নাম্বার হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পথ থাকবে না। ওকে, তাহলে এটা যদি না থাকে, এক্স ওয়াই সম্বলিত যদি পথ না থাকে তাহলে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে এক্স ওয়াই সম্বলিত যদি পথ না থাকে তাহলে এই পথটা ভ্যানিশ হয়ে যাবে। থাকবে কত, এখানে এক্স এর সহগ 1 থাকতে হবে। তাহলে জি এর মান ধরো 1 2 3 4 হলো, 2 হলো, তাহলে 2 দুগুণা 4x। এফ এর মান যদি 1 হলো তাহলে 2 1 কে 2y, আর সি এর মান ধরো 5। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা সরলরেখার ইকুয়েশন। তাহলে সরলরেখার ইকুয়েশন হওয়ার জন্য কি করতে হবে, 1 নাম্বার হচ্ছে এক্স ওয়াই এবং এটার ঘাতটা কত 1 হইতে হবে। 2 নাম্বার হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ কখনোই কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না, 1 হবে, শূন্য হইতে পারবে না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কি এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না। 3.5 এর আমরা মেইন সূত্রতে চলে যাই।
এখানে আমি সহজ ভাষায় যেটা মুখস্থ করি সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল লেখার ইকুয়েশন হলে আমি বলি ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই এর মান ধরো বি। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ যদি বলে তাহলে ওয়াই অক্ষ বলছে, তাহলে উল্টাটা এক্স ইকুয়াল টু সামথিং, এক্স এর মান এ ধরলাম, ঠিক আছে, বের করতে পারি। তো আমি তোমাদের এটা আসলে কেন লিখছি সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। ধরো এখানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু বলছে, ধরো এটা 1,2, এটা 1,2 পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরো 3,2 পয়েন্ট, 3,2 পয়েন্ট, এই যে এটা এদিকে 1 এদিকে 2 আর এদিকে 3 এদিকে 2। ওকে, তাহলে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ জানি y মাইনাস y1, y1 এর মান কত, ধরো 2, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, তাহলে y মাইনাস 2 ডিভাইড বাই 0 ইকুয়াল টু x মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে আর গুণন করে দিলে কত থাকবে, আর গুণন করে দিলে থাকবে হচ্ছে মাইনাস 2 ইন্টু y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা তো 0, এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে কত থাকবে, y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কত মান থাকবে, y এর মান পাইলাম 2। তাহলে দেখতে পাচ্ছি y এর মান কিন্তু আমি আগের থেকে পাইছিলাম, y এর মান 2। তার মানে x অক্ষের সমান্তরাল লেখা হয় x অক্ষ, x অক্ষ এটা আমি এটা হচ্ছে আমার x অক্ষ, আর x অক্ষের সমান্তরাল যদি এই রেখাটা হয়, এই রেখার একটা বিন্দু এটা, একটা বিন্দু হচ্ছে সমান্তরাল লেখার সমীকরণ কত হবে, y ইকুয়াল টু 2, মানে y এর মান কত পাইছি এখানে, এটা পাইছি, তাহলে y এর মানটা বসবে জাস্ট, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারতাম যে a, b, আর এখানে বলতাম c, b, তাহলে শুধু b এর মানটা বসবে, যেহেতু এখানে y এর মান 1,2, 3,2 এর জন্য 2 বসছে, তাহলে শুধু b এর মান বসবে। তাহলে x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y ইকুয়াল টু সামথিং, আর y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x ইকুয়াল টু সামথিং। আচ্ছা, এবার x অক্ষ রেখার উপর আমরা কি বলতে পারি, x অক্ষ যদি আমরা আঁকি, x অক্ষের উপর আমি এখানে বললাম 1,0, আর y অক্ষ রেখার উপর বললাম 0,4, 0 থেকে 4। তাহলে x অক্ষের উপর y এর মান কিন্তু 0, তাহলে x অক্ষের উপরে y এর মান হচ্ছে 0, আর y অক্ষের উপরে কত হবে, y অক্ষের উপর দেখো x এর মান 0, তাহলে y অক্ষের উপর x এর মান হচ্ছে 0। এবার আমরা y ইকুয়াল টু সমীকরণ জানবো, y ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা সরলরেখার সমীকরণ। এটা কিভাবে যাবে, এটা হচ্ছে এই যে উপর দিয়ে যাবে, এই যে অংশটা কাট করলো, এই অংশটাকে মান হবে c, ঠিক আছে। c মানে কতটুকু অংশ, y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, এবং m এর মানটা কত হবে, m কে আমরা বলবো হচ্ছে tan থিটা। x অক্ষের সাথে মানে যদি এরকম থাকে, তাহলে এক্স অক্ষের সাথে যে রেখা ধরলে এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানকে ওই সরলরেখার ঢাল বলে, সুতরাং ঢাল হচ্ছে এটা। এবং এটার জন্য একটা শর্ত আছে, থিটার মানটা কিরকম হবে, 0 সমান বা 0 থেকে বড় হইতে হবে থিটার মান, কিন্তু 180 থেকে অবশ্যই ছোট হইতে হবে, এই একটা। আরেকটা কন্ডিশন, থিটার মানটা কখনোই হইতে পারবে না কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে আমরা জানি tan 90 ডিগ্রি মান কত, অসংজ্ঞায়িত, এটাও হওয়া যাবে না। এবার এখানে c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি আসবে, c ইকুয়াল টু 0 হওয়া মানে এটা মূল বিন্দু দিয়ে পাস করে চলে গেছে, এই জন্য সি এর মান 0, মানে উপর একটু যদি উপর দিয়ে যাইতো তাহলে তো সি এর একটা মান পাইতাম, কিন্তু এটা একদম এই বরাবর চলে গেছে দেখে সি এর কোনো মান নাই। আচ্ছা, তাহলে এই জন্যই সি ইকুয়াল টু 0 হলে সরলরেখার সমীকরণ কত, y ইকুয়াল টু mx প্লাস c, সি এর মান তো 0, তাহলে কত আসবে, y ইকুয়াল টু mx, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, এবার এখানে বলেছে যে x1 y1 x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল কত, তাহলে সরলরেখার ঢাল আমরা জানি y এর পরিবর্তন বা x এর পরিবর্তন। y মানে কি, কোটি, y মানে হচ্ছে কোটি, কোটির ডিফারেন্স, কোটির ডিআই ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে ভুজের ডিফারেন্স। কোটির ডিফারেন্স মানে কি y2 মাইনাস y1, এটা মানে কি x2 মাইনাস x1। ওকে, এবার এখানে বলেছে x1 y1 বিন্দু এবং ঢাল থাকলে সরলরেখার সমীকরণ কি হবে, মানে একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কত হবে, y মাইনাস y1 এই বিন্দুটা ঢাল ইন্টু x মাইনাস এই যে x1, x মাইনাস x1, তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে একটা বিন্দু এবং একটা ঢাল থাকলে সরলরেখার সমীকরণ কত হবে, y মাইনাস y1 ঢাল x মাইনাস x1। এবার দুইটা বিন্দু গামী সরলরেখার ঢাল কত হবে, ঢাল হবে y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1 আর x1 মাইনাস x2, এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে।
এই দুইটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে ওয়াই মাইনাস প্রথমটা, ওয়াই মাইনাস দ্বিতীয়টা মানে ওয়াই মান, এক্স মাইনাস প্রথমটার এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস দ্বিতীয়টার এক্স টু। ঠিক আছে, এভাবে বের করতে হয়। আচ্ছা, এবার অক্ষ দুটি থেকে ছেদকৃত বা খণ্ডিত অংশের যদি অংশ দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ আমরা চোখ বন্ধ করেই বলবো যে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে ছেদকৃত অংশ থাকলে, এটা মানে এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে ছেদ করে, এ কমা জিরো বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ওয়াই যদি বলে তাহলে জিরো কমা বি বিন্দুতে ছেদ করে। সুতরাং সরলরেখাটা কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে, এই এক্স অক্ষ থেকে এই অংশটার মান এ, আর এই অংশটার মান কত হবে, বি হবে। এবার আমরা দেখি এক্স অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করা থাকে এবং হচ্ছে লম্বের দৈর্ঘ্য যদি পি দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ কত হবে। তাহলে আমি এটা আঁকলাম, এটা সরলরেখা, লম্ব দিলাম, এই যে লম্বের মানটা, এই লম্বের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা বললাম হচ্ছে পি, মানে এইটুকের মান হচ্ছে পি। ঠিক আছে, এবং এখানে যেটা কোণ উৎপন্ন করলো সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে আলফা, এই কোণটাকে আলফা। তাহলে এটা যদি থাকে, তাহলে সরলরেখার সমীকরণ কি আসবে, সরলরেখার সমীকরণ আসবে এক্স এর সাথে কস আলফা। আমরা জানি এক্স এর সাথে কস আছে মানে ভূমি, এক্স কস আলফা, আর ওয়াই এর সাথে যেহেতু খাড়া উপরে সাইন, তাহলে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এই পি, মানে হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে লম্ব দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে তার সমীকরণ। এখন আমরা আরেকটাতে যাব লাস্ট, সেটা বলেছে দুইটা সমীকরণ দেওয়া আছে, a1x b1y ইকুয়াল টু c1, a2x b2y ইকুয়াল টু c2। দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, কিরকম, এই একটা সরলরেখা আর একটা সরলরেখা হবে অ্যাড করে দিলে কি একই সরলরেখা হয়ে যাবে। তাহলে দুইটা কি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে একই সরলরেখা যদি নির্দেশ করে তাহলে কি হবে, তাহলে x এর সহগ ইকুয়াল টু y এর সহগ ইকুয়াল টু ধ্রুবক, সবগুলা সমান হবে, সবগুলা সমান ধরে ম্যাপ করে ফেলবো। এখন আমরা 3.6 এ দুটো জিনিস পড়বো, একটা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত, এই দুইটা জিনিস পড়বো। আর প্রতিবিম্ব থেকে বাকি মানগুলো মানে সূক্ষ্মকোণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সেগুলা থার্ড পার্টে পড়বো। তো এখানে দুটি অসমান্তরাল লেখা, দেখো দুইটা অসমান্তরাল লেখা দেখতে পাচ্ছি, লেখার মধ্যবর্তী কোণ, তাহলে এই একটা কোণ পাবো, এটাকে থিটা বলবো, আর একটা এই একটা বড় একটা কোণ পাবো, সেটাকে আরেকটা ধরলাম থিটা প্রাইম বা থিটা ওয়ান। তাহলে তাদের কোণটা কত আসবে, ট্যান থিটা ইকুয়াল টু কত আসবে, প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2, ওই ট্যান থিটা সূত্রের মতো, m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে, আচ্ছা, পজিটিভ হলে যেটা হবে, পজিটিভ হলে মানে বুঝাচ্ছি যে এখানে ঢালটা যদি পজিটিভ হয়, তার মানে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, সূক্ষ্মকোণ। আর ঢালটা যদি নেগেটিভ হয় তাহলে বলবো হচ্ছে স্থূলকোণ উৎপন্ন করে। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে থিটার মানটা কত হবে, ছোট হবে। আর স্থূলকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে থিটার মানটা কত হবে, বড় হবে। ঠিক আছে, ওকে। এবার এই m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2 কই থেকে পাইলাম, এটা সমীকরণ y ইকুয়াল টু m1x প্লাস c1, আর এটা সমীকরণ y ইকুয়াল টু m2x ইন্টু c2। এই যে m1 মানে ঢাল, দুইটা ঢালটা পেলাম, এই ঢালগুলো আমি এখানে বসাই দিলেই আমি পেয়ে যাব সমীকরণটা। এবার দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, ঠিক আছে। এখন দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, দুই ধরনের শর্ত থাকতে পারে। তাহলে প্রথম শর্ত হচ্ছে y equal to m1x plus c1 y2 equal to m2x into c2, যদি এই টাইপের থাকে তাহলে আমি এভাবে এরকম করতে পারি। সমান্তরাল শর্ত হচ্ছে এই প্রথম সরলরেখার ঢাল এবং দ্বিতীয় সরলরেখার ঢাল দুইটা যদি সমান হয়, তাহলে এটা সমান্তরাল সরলরেখা হবে। অথবা আমার যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে, বা আমি যদি এইভাবে না নিয়ে যদি এভাবে রাখি, তাহলে কি আসবে, প্রথম সরলরেখার x এর মান সহগ এবং পরেরটার y এর সহগ দুইটা সমান হবে। যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, সমান্তরাল হতে পারে, হবে। আচ্ছা, এবার দুইটি সরলরেখার লম্ব হওয়ার শর্ত কি, যদি m1 m2 থাকে, ঢাল দেওয়া থাকলে, তাহলে m1 ইন্টু m2, তাদের গুণফল কত আসবে, -1, লম্ব হওয়ার শর্ত। আর যদি এভাবে দেওয়া থাকে তাহলে কি করব, আমরা বলতে পারি a1 ইন্টু a2 x এর গুলার সহগ যোগ b1 ইন্টু b2 y এর গুলার সহগ, যোগ করলে যদি শূন্য আসে তাহলে সেটাকেও আমরা বলবো কি, সেটা লম্ব হওয়ার শর্ত। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢাল দুইটা সমান হইতে হবে, অথবা এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ রেশিওটা সমান হতে হবে। এটা একটা পার্ট, এই দুইটার মধ্যে একটা করলেই সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, আর লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত ঢাল দুয়ের গুণফল -1 হতে হবে, অথবা এক্স এর সহগগুলোর গুণফল ওয়াই এর সহগগুলোর গুণফল যোগ করলে 0 হতে হবে, তাহলে পরস্পর লম্ব হবে। এবার আমাদের
এই লম্ব এবং সমান্তরাল যেগুলো পড়লাম সেগুলার আমরা এখন অ্যাপ্লিকেশন দেখব। তাহলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি লেখার সমান্তরাল রেখার ইকুয়েশন কি হবে? তাহলে এই রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন কি হবে? যে এ এক্স যোগ বিওয়াই যোগ কে ইকুয়াল টু 0, মানে সি জাস্ট এক্স এর সামনের যে সহগ এটা সেম, ওয়াই যে সহগ সেম থাকবে, জাস্ট সি এর জায়গায় প্লাস কে ইকুয়াল টু 0 দিবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল রেখার ইকুয়েশন হবে এটা। এখানে কে এর মানটা বের করতে পারলেই খেলা শেষ। এবার দেখো এখানে বলছে এই এত এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এত এর সমান্তরাল রেখার সমীকরণ কত আসবে? তাহলে এত এর সমান্তরাল রেখার ইকুয়েশন কত আসবে? 3x যা আছে তাই থাকবে, 3x যোগ 5y জাস্ট 10 এর জায়গায় বলবো প্লাস কে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন। ওই সরলরেখাটা ধরো 1,2 বিন্দু দিয়ে পাস করে, তাহলে 1,2 বিন্দু বসাই দিলে আমি এখান থেকে কি এর মানটা পেয়ে গেলে বসাই দিব, শেষ। ঠিক আছে, এই রেখাটার লম্ব রেখার ইকুয়েশন কি হবে? এই এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি রেখার লম্ব রেখার ইকুয়েশন কি হবে? জাস্ট ওয়াই শোক এক্স এর কাছে যাবে, এক্স শোক ওয়াই এর কাছে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কিরকম আসতে পারে? ধরো এক্স এর শোক এ ছিল, তাহলে বি এর টাকা যাবে, তাহলে বি ইন্টু এক্স, চিহ্নটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এ এর কাছে চলে যাবে, তাহলে এ ইন্টু ওয়াই। আর এখানে সবসময় প্লাস কে দিব, ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে লম্ব রেখার ইকুয়েশন। এখন লম্ব রেখা যদি ধরো 1,2 বিন্দুতে পাস করে, তাহলে এখানে 1,2 বসাই দিব, বসাই দিলে আমি কে এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিতেছি। এত এর সমান্তরাল রেখার ইকুয়েশন হবে, সরি সমান্তরাল না, লম্ব রেখার ইকুয়েশন কত হবে? 5 এর কাছে যাবে, তাহলে 5 এখানে লিখি 5 ইন্টু এক্স, চিহ্ন নেগেটিভ, 4 ইন্টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমান্তরাল রেখার ইকুয়েশন। এখন এই রেখাটা তোমাকে বললো 1,2 বিন্দুতে পাস করে, তাহলে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসাই দিলা। বসাই দিলে ধরো মান পাইলা 1, 2 বসাই দিলে 5। ধরো বৃত্তটা এই রেখাটা 1,2 পাস করেছে, এই রেখাটা এটা তার লম্ব রেখার সমীকরণ যেটা সেটা আমি পাইলাম, সেটা হচ্ছে এটা। তাহলে এই লম্ব রেখাটা 1, ধরো 0 বিন্দুতে পাস করে, তাহলে বসাই দিব, তাহলে এটা আমাদের বসাই দিলাম 5 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 0 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে এর মান কত পাচ্ছি? -5। এই -5টা এখানে বসাই দিব, বসাই দিলে 5x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা এই রেখাটার সমীকরণ, বুঝতে পারছি? তাহলে এভাবে করে লম্ব এবং সমান্তরাল বের করতে হয়। আবার বলতেছি, সমান্তরাল রেখা শর্ত হচ্ছে এখানে যা আছে এইটুকু অংশ সেম থাকবে, জাস্ট এখানে সি এর জায়গায় প্লাস কে, আর সবসময় প্লাস কে। আর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এখানে যা আছে এক্স এর সহগ মানে এ এর কাছে যাবে, ওয়াই এর সহগ বি এর কাছে যাবে, আর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এক্স এর সহগ এ গেছে এর কাছে, দেখো ওয়াই এর সহগ বি গেছে যে এর কাছে, এক্স এর কাছে, চিহ্ন নেগেটিভ, আর এখানে সব সময় কত? প্লাস কে। ঠিক আছে, লম্ব হওয়ার শর্ত। ওকে, এবার হচ্ছে এখানে 3টা সরলরেখা দেওয়া আছে। 3টা সরলরেখা একই বিন্দু হলে, সমবিন্দু হলে, সমবিন্দু মানে কি? এই একটা সরলরেখা, এই একটা এবং এই একটা সরলরেখা সেম পয়েন্ট হইলে তাহলে কি হবে? যদি সেম পয়েন্ট হয় তাহলে বলবো এই যে এক্স এর সহগ a1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3, ওয়াই সহগ হচ্ছে b1, b2, b3, আর ধ্রুবক c1, c2, c3, তাদের যে মানটা সেই মানটা শূন্য হবে সমবিন্দু হইলে। সমবিন্দু হইলে শূন্য হবে কি? এদের দ্বারা কোনো ক্ষেত্রফল উৎপন্ন হবে না, তাই মানটা শূন্য হবে। আচ্ছা, লাস্ট আরেকটা টপিক এই আজকের পার্টের জন্য। তো এখানে বলেছে যে a1x যোগ b1 ইকুয়াল টু c1, আর a2x যোগ b2y ইকুয়াল টু c2, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বা সমবিন্দু রেখার ইকুয়েশন বের করতে বলছে। তাহলে দুইটা রেখার ছেদবিন্দু মানে কি? এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু মানে হচ্ছে এই বিন্দু। এই বিন্দু দিয়ে আমার যে রেখা পাবো সেই রেখাটার সমীকরণ কি হবে? তাহলে সমীকরণ হবে যে কোনো একটি সরলরেখা যোগ কে ইন্টু অপর সরলরেখা ইকুয়াল টু 0। ঠিক আছে, একটি সরলরেখা প্লাস কে ইন্টু অপর সরলরেখা ইকুয়াল টু 0। কি বলতে পারবো তাহলে? একটি সরলরেখায় কি দেওয়া আছে? a1x b1y মাইনাস c1, এটাই পাশে নিলাম, তাহলে মাইনাস c1 প্লাস কে ইন্টু এটা বলতে পারবো a2x যোগ b2y মাইনাস c2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে রেখাটার ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে কে এর মানটা যদি পাই, তাহলে এখান থেকে আমরা এই সমবিন্দু রেখার ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আর ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমরা প্রতিবিম্ব রিলেটেড 5 টাইপের ম্যাথ দেখব সরলরেখার অন্তর্ভুক্ত অধ্যায়ে।
তো এরপরে লাস্ট একটা পার্ট থাকবে, সেটা স্থূলকোণ সূক্ষ্মকোণ রিলেটেড ম্যাথগুলোর জন্য। তো আমরা এই পার্টে শুরু করি। তো প্রথমে এখানে বলছে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। মানে এখানে একটা বিন্দু দেওয়া আছে 9, -1, এই বিন্দুর সাপেক্ষে 5, -3, এই বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে। মানে আমি যদি এখানে একটা ছায়া অবলম্বন করি, এখানে যদি একটা আয়না লাগাই, তাহলে এইটার প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে সেটা দেখাইতে বলছে এই ম্যাপটাতে। তাহলে 9, -1 এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে সেটা দেখাতে বলছে। তাহলে দেখো তো কিরকম পরিবর্তন হয়েছে, এখানে 5 থেকে 9 পরিবর্তন কিরকম হয়েছে 4-এর। তাহলে এখান থেকেও এখানে পরিবর্তন 4-এরই হবে। তাহলে 9-এর সাথে 4 যোগ করলে কত আসবে? 13। আচ্ছা, এবার এখান থেকে এটা পরিবর্তন কিরকম হয়েছে, -3 থেকে -1। তাহলে -3, এরপরে -2, এরপরে -1, মানে কি এই 2 এর পরিবর্তন হয়েছে। -3 থেকে -2, -1, মানে 2 ঘরের পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকেও 2 ঘর পরিবর্তন হবে। তাহলে -1 এর পরবর্তী ঘর হচ্ছে 0, 0 পরবর্তী ঘর কত 1। তাহলে -1 এর পর হচ্ছে 0, এরপরে 1, 2 ঘর। তাহলে এটার বিন্দু স্থানাঙ্ক কত হবে? 13,1। এবার আমরা পরবর্তী টাইপে যাই। এখানে বলছে অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স প্রাইম, এটা ওয়াই, এবং এটা আমাদের ওয়াই প্রাইম অক্ষ। তাহলে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে 1,5 বিন্দুর অবস্থান বের করতে বলছে। 1,5 মানে কি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5। তাহলে 1,5 এই বিন্দুর সাপেক্ষে আমরা প্রথমে কি ওয়াই অক্ষের মানে প্রতিবিম্ব বের করি। ধরো এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে এখানে আমরা কি করছি, একটা দর্পণ টানছি। তাহলে এটার প্রতিবিম্ব অবশ্যই এই পাশে দেখাবে। তাহলে এই প্রতিবিম্ব এখানে এই অবশ্যই এই পয়েন্টটাতে হতে পারে। এখানে 1 ঘর গেছে, তাহলে এখানে 1 ঘর পরিমাণ যাবে। তাহলে এখানে 1 ঘর পদ কতটুকু আসবে, -1 পরিমাণ গেল। এখানে উপরে উঠছে 5 পরিমাণ, তাহলে এখানেও 5 পরিমাণ উপরে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এখানে 1 ঘর গেছে, এদিকে -1, ওকে, উপরে 5 ঘর, এখানেও 5 ঘর, ঠিক আছে। তাহলে 1,5 হলে এই পয়েন্টের মানটা কত হবে, -1, উপরে 5 ঘর, -1,5। 1,5 বিন্দুর প্রতিবিম্ব ওয়াই অক্ষের সাপেক্ষে কত হবে, -1,5। এখন আমরা যদি এই পয়েন্টের যদি আমরা এক্স অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক বের করতাম, ধরো এই যে এক্স অক্ষে যদি প্রতিবিম্ব ফলাইতাম, তাহলে এটার প্রতিবিম্ব কোথায় হতো, নিচে, এখানে কোন একটা পয়েন্ট হতো। তাহলে এটা স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা এটা স্থানাঙ্ক যদি বের করি, এখানে 1 ঘর পরিমাণে আসছে, তাহলে এটা +1, কিন্তু এটা উপরে উঠছিল, কিন্তু এটা নিচে নামবে। উপরে উঠলে +5, নিচে নামলে কত আসবে, নিচে নামলে -5। সুতরাং এই পয়েন্টের স্থানাঙ্ক হবে -5। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এই পয়েন্টে কোনো বিন্দুর মান এদিকে এক্স এর মানটা, এদিকে এক্স এর মানটা কি হবে, পজিটিভ, এবং ওয়াই এর মানটা উপরে গেলে ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ। এদিকে এক্স এর মানটা নেগেটিভ, এবং উপরে ওয়াই এর মানটা কত আসবে, উপরে হচ্ছে পজিটিভ। আচ্ছা, আমি যদি বলি এরকম যে এক্স এদিকে পজিটিভ, এক্স হচ্ছে এদিকে নেগেটিভ, ওয়াই উপরের দিকে পজিটিভ, ওয়াই হচ্ছে নিচের দিকে নেগেটিভ, তাহলে বাকিগুলো আমরা লিখতে পারবো না, যে এক্স এদিকে তো পজিটিভ, ওকে, আর ওয়াই এর মানটা নিচের দিকে নেগেটিভ, নেগেটিভ, এক্স এই পাশে হচ্ছে নেগেটিভ, আর ওয়াই এর মানটা নিচের দিকে কত আসবে, নেগেটিভ। সুতরাং এই কোঅর্ডিনেটটা আমরা মনে রাখবো, মনে রাখলেই এই রিলেটেড ম্যাথগুলো আমরা আশা করি পারবো। এবার আমরা পরবর্তী টাইপে যাই। এখানে বলেছে যে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। তার মানে এই যে এই একটা রেখা বলে দিছে 2x + 3y - 21 = 0, এই রেখার সাপেক্ষে এই একটা বিন্দু a 1,2, এই বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে, এটা বিপরীত পাশে, এখানে a প্রাইম, এটা স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে দেখো তো, এখান থেকে এটার বিন্দু দূরত্ব যত হবে, এখান থেকে এটা বিন্দু দূরত্ব ততই হবে না। তাহলে এখান থেকে এটা দূরত্ব যদি a মানে d দূরত্ব হয়, তাহলে এখান থেকে এটা দূরত্ব d দূরত্বই হবে। তাহলে আমরা ম্যাথটা আসলে কিভাবে করতে চাই, আমরা বের করতে চাই যে এই যে রেখাটা বলে দিছে, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করব। লম্ব রেখার সমীকরণ অবশ্যই যে এই রেখাটা আসবে, এই যে লম্ব রেখার সমীকরণটা আসবে। আচ্ছা, এই লম্ব রেখার সমীকরণ বের করার পর এই রেখাটা এবং এই লম্ব রেখার সমীকরণ যেখানে টাচ করছে, আমরা এই বিন্দুটা বের করব। তাহলে এই বিন্দুটা যদি বের করতে পারি, এই বিন্দু এবং এই বিন্দুর সাপেক্ষে আমরা এই যে বিন্দুটা এ প্রাইম বিন্দু, মধ্যবিন্দুর মাধ্যমে এটা বের করে ফেলবো। চলো শুরু করি। এই রেখাটা লম্ব রেখার সমীকরণ কত হবে, তাহলে এই রেখাটা লম্ব রেখার সমীকরণ বলতে পারবো এ প্রাইম এর ইকুয়েশন। আমরা আগের লেকচারে লম্ব রেখার সমীকরণ কেমনে বের করতে সেটা শিখছি। ওয়াই এর সহগ এক্স এর কাছে যাবে 3x, এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে 2y, আর এখানে অলওয়েজ +k = 0। চিহ্ন কত আসবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্ন তার উল্টা হবে। তাহলে এটাই হচ্ছে লম্ব রেখার ইকুয়েশন এ এর প্রাইমের। কিন্তু কি আমি এখানে কে এর মানটা জানি না, কে এর মানটা বের করব। তাহলে এই লম্ব রেখার সমীকরণটা কোন বিন্দুতে পাস করে, রেখার কোন বিন্দুটা জানি, এই বিন্দুটা জানি, তাহলে এই বিন্দুতে পাস করাই দিই।
তাহলে কত আসবে 3 ইন্টু এক্স এর মান 1, 2 ইন্টু 2 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে 3 মাইনাস 4 প্লাস কে ইকুয়াল টু 0, আর কত থাকলো -1, এই পাশে গেলে আসবে +1। তাহলে কে এর মান পেয়ে গেছি। তাহলে সমীকরণটা কত আসবে 3x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে লম্ব রেখার ইকুয়েশন। তাহলে এইটা মানে কি, এই রেখাটার ইকুয়েশন পাইছি, আর এই রেখার ইকুয়েশন আমরা জানি। তাহলে এই দুইটা রেখার ইকুয়েশনে আমরা যদি সলভ করি তাহলে এই পয়েন্টটা পাবো। ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার নামে দিলাম এস, এই পয়েন্টের মানটা বের করতে চাই। ক্যালকুলেটর সাপেক্ষে বের করি। এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 2, 2 ইকুয়াল টু 3 ইকুয়াল টু সমান চিহ্নের পাশে মানে 21 একটু, আর এই রেখাটা সমীকরণ হচ্ছে 3 ইকুয়াল টু -2 ইকুয়াল টু এই পাশে গেলে -1 ইকুয়াল টু এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 5। এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে 3,5 পেয়ে গেছি। তাহলে এখন এই দুইটা বিন্দুর মাধ্যমে এই মানে মধ্যবিন্দুর সূত্র ব্যবহার করে আমরা এই প্রেমের মানটা বের করব। এই পয়েন্টের আমি ধরলাম স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। প্রথমটা 1 যোগ লাস্টেরটা এক্স ডিভাইড বাই 2, তাদের অর্ধেক হলে কত আসবে 3 আসবে। গুণ করে দেই, 1 যোগ এক্স এর মান হচ্ছে 6, সুতরাং এক্স এর মান পাবো হচ্ছে 5, একটা পেলাম। আরেকটা যদি দেখি, এখানে প্রথমটা হচ্ছে 2, 2 যোগ, আর এখানে আছে y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসবে পরেরটা 5, 2 যোগ 1 y সমান সমান 10, সুতরাং y এর মান আসবে 8, x এর মান 5, y এর মান হচ্ছে 8। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 5,8। এটা হচ্ছে এ প্রাইম বিন্দুর মান, যেটা এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব 5,8। এখন আমরা রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব নির্ণয় এটা দেখব। কোন কন্ডিশনে, রেখাদ্বয় যদি পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই যে এই রেখাটা লেখা আছে দ্বিতীয় রেখার সাপেক্ষে, দ্বিতীয় রেখা মানে কি, এটা দ্বিতীয় রেখা, এই রেখাটার সাপেক্ষে প্রথম রেখার প্রতিবিম্ব, প্রথম রেখা এই রেখার প্রতিবিম্ব। তাহলে দ্বিতীয় রেখাটা আমরা যদি একটা দর্পণ কল্পনা করি, এই দ্বিতীয় রেখার সাপেক্ষে প্রথম রেখার প্রতিবিম্ব কোনটা হবে, প্রথম রেখার প্রতিবিম্ব হবে এই যেটা, এইটার প্রতিবিম্ব বের করতে হবে। যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা এটা দেখে নিই সমান্তরাল কিভাবে হলো। এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কত বসাতে পারবো 2x 3y প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে দেখো বুঝতেই পারছি যে এক্স এবং ওয়াই এর সহগ এবং সহগ দুটো সেম, জাস্ট পার্থক্য হয়েছে কার, ধ্রুবকের মান সি এর মানটা। তাহলে কত পার্থক্য হয়েছে 5 থেকে 10, 5-এর পার্থক্য। তাহলে এটাও যদি নিচে আসে আর একটু 5-এর মানে কি হচ্ছে 5 থেকে 10 মানে বাড়ছে, তাহলে এটাও বাড়বে, তাহলে এটা বাড়া। তাহলে অ্যান্সারটা কত লিখবো, অ্যান্সারটা লিখবো 2x প্লাস 3y, কারণ সবগুলাই 2x প্লাস 3y, 2x প্লাস 3 এটাও সেম আসবে, প্লাস 5 থেকে 10 5 বাড়ছে, এখানেও 5 বাড়বে, কত হবে 15 ইকুয়াল টু 0। তাহলে এই রেখার সাপেক্ষে প্রথম রেখাটার প্রতিবিম্ব নিচেরটা হবে, মানে 2x প্লাস 3y প্লাস 15 ইকুয়াল টু 0। যদি পরবর্তী পার্টটাতে যাই, সেখানে বলেছে যে রেখাদ্বয়, রেখার সাপেক্ষে রেখা, কিন্তু রেখাদ্বয় পরস্পর যদি কি হয় সমান্তরাল যদি না হয়, তাহলে এই যে দ্বিতীয় রেখা, এই দ্বিতীয় রেখার সাপেক্ষে প্রথম রেখা মানে এই যে প্রথম রেখা, প্রথম রেখার প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে দ্বিতীয় রেখা হচ্ছে এটা, এখানে আমরা প্রতিবিম্ব কল্পনা করছি, এই রেখার সাপেক্ষে প্রথম রেখার প্রতিবিম্ব মানে এটা বের করতে হবে। এই রেখার সাপেক্ষে এখানে যতটুকু কোণ উৎপন্ন হয়েছে, ধরো এটা মান কত ফাই কোণ, তাহলে এখানেও কত ফাই কোণ উৎপন্ন হবে। তাহলে যদি উৎপন্ন হয় তাহলে এটার মানটা কত বের করতে হবে। কেমনে বের করবো আমরা, এখানে ধরো আমি এই রেখাটার সমীকরণ কেমনে বের করতে পারি, আমাদের যদি এই বিন্দুটা জানা থাকে, একটা বিন্দু, এবং এটার ঢালের মান যদি জানা থাকে, ধরো এটার ঢালকে আমরা ধরলাম m1, এটা ঢালকে আমরা ধরলাম হচ্ছে m2, এবং এটা ঢালকে বললাম m3। তাহলে এই সরলরেখার সমীকরণ কত আসবে, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল, ঢালের মান কত m3 ঢাল ইন্টু x মাইনাস x1। তাহলে এটা যদি বসাতে পারি, এটি আমাদের সমীকরণ। এই x1 y1 y1 x1 কোনটা, এই যে এই বিন্দুটা x1 y1, মানে এই দুই বিন্দুগামী রেখার যে ছেদবিন্দু সেটাই হচ্ছে y1 x1। চলো আমরা এটাকে বের করি। 1 ইকুয়াল টু -3, এবার সেগুলো -3, আর পরেরটা 2 ইকুয়াল টু 3 ইকুয়াল টু -5। তাহলে কত আসতেছে -4 প্লাস 1, কত আসবে -4 প্লাস 1। তাহলে আমরা এই বিন্দুটা বের করে ফেলছি। তাহলে এই বিন্দুটা বসাই দিই, তাহলে y মাইনাস y1, y এর মান 1 ইকুয়াল টু ঢাল
ঢালের মানটা পরে বসাচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের মান কত -4, মাইনাস মাইনাসে +4। তাহলে এখানে যদি আমরা ঢালের মানটা বসাইতে পারি তাহলে আমাদের কিন্তু খেলা শেষ। তাহলে ঢালের মানটা বের করতে হবে। আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2, দুইটা রেখার বিয়োগফল আর তাদের গুণফল 1 প্লাস গুণফল, এটাকে m1 এটাকে m2 ধরছে। তাহলে m1 এর মান কত হবে, এই রেখার ঢালটা কত হবে, এই রেখাটার ঢাল হবে y ইকুয়াল টু -x -3, ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ঢাল mx প্লাস c কল্পনা করলে ঢালের মান -1। সরি, এই রেখাটাকে, এই রেখাটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3 হয়ে থাকলো, -2x -5 লিখলাম, 3 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে -2/3 আর -5/3। তাহলে এই ঢালের মানটা কত, -2/3, এটাই আমি লিখছি -2/3। হ্যাঁ, আর এখানে ঢালের মানটা কত লিখছিলাম, এটা হবে এই y পাশে থাকলো, এই পাশে গেলে -x -3, x এর মান কত আসতেছে, সরি ঢালের মানটা কত আসতেছে, ঢালের মান আসতে হচ্ছে -1। হ্যাঁ, কারণ আমরা যদি কল্পনা করি যে mx প্লাস c কল্পনা করি, c এর মান -3, x এর মান x, m এর মান হচ্ছে -1, এই -1 লিখছি। তাহলে এই ঢাল -1, এই ঢাল এবং এই ঢাল, এই দুটো ঢালের মাধ্যমে আমরা এখন এটার মধ্যবর্তী কোণ যেটা সেটা বের করব। তাহলে m1 এর মান আমরা দেখলাম -1, মাইনাস m2 এর মান হচ্ছে -2/3, 1 প্লাস m1 এর মান -1, m2 এর মান -2/3। তাহলে এখানে থাকবে -1 মাইনাস মাইনাসে প্লাস 2/3, 1 প্লাস 2/3। নিচে জায়গা নাই, 3 নিলে 3 প্লাস 2, আর উপরে 3 লসাগু নেই, -3 প্লাস 2, এই 3 কাটা, থাকবে উপরে -1 আর নিচে হচ্ছে +5। তাহলে tan থিটার মানটা পেয়ে গেলাম। এটা কার মান, এটা হচ্ছে tan থিটার মান। এই দেখো tan থিটা, এটার মানটা কত পাইলাম, -1/5। হ্যাঁ, আমি কিন্তু এই থিটার মানটা পেয়ে গেছি। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত আসবে, থিটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স -1/5। তাহলে এই যে থিটার মানটা পাইলাম, এই থিটার মানটা আমরা এখানে বসাই দিব, বসাই দিলে আমি এখান থেকে m3 মানটা পেয়ে যাব। এখানে আমরা লিখতে পারবো না যে tan থিটা ইকুয়াল টু, এই দুইটা রেখার জন্য আমরা কল্পনা করব, এই রেখার জন্য m2 আর এই রেখার জন্য m3, m2 মাইনাস m3 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m3 tan থিটা। তাহলে tan থিটার মান আমরা দেখছি, এটা বাদ দেওয়া লাগবে না, tan থিটার ডিরেক্ট মান আমরা বসাই দিই, -1/5, -1/5 বসাই, ইকুয়াল টু m2 এর মান পেয়েছি -2/3, মাইনাস m3 মান আমরা জানি না, m3 কে আমরা ধরলাম হচ্ছে x, 1 প্লাস -2/3 ইন্টু x, এখান থেকে আমরা x এর মানটা বের করব। আমরা ডিরেক্ট ক্যালকুলেটরও বের করতে পারি, -1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু উপরে -2 ডিভাইডেড বাই 3 মাইনাস x, আর নিচে 1 প্লাস -2x ডিভাইডেড বাই 3। এখানে একটু ভুল হয়েছে, প্লাস মাইনাস মাইনাস হবে। হ্যাঁ, পুরোটা লেখার পরে, সরি এখানে সামনে একটা মাইনাস আসবে, -2/3 - x 1 - 2x/3। পুরোটা লেখার পর এখানে লিখবো শিফট সলভ, সলভ ফর হোয়াট, আমি যে কোনোটা দিতে পারি র্যান্ডম মান, ধরুন 2 ইকুয়াল টু দিলাম, একটু টাইম নিচ্ছে। x এর মানটা পাইলাম -4.41। তাহলে এটা বের করবো কিভাবে, এসি দিয়ে অ্যান্সার ইকুয়াল টু দিলে মান চলে আসবে, x এর মান পাবো -7/17। তাহলে এটা তুমি এটা চাপো, তাহলে দেখো ওই মানটাই চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই মানটা আমরা বসাই দিই। তাহলে কার মান পাইলাম, এই যে এখানে m3 মানটা পাইলাম, m3 মানটা কত পাইলাম, -7/17, -7 ডিভাইডেড বাই 17। তাহলে আমরা ইকুয়েশনটা বের করে রাখছিলাম যে বিন্দু জানা থাকতে হবে, বিন্দু জানা আছে, এই দুই রেখার ছেদবিন্দু পেয়ে গেছি, আর এই রেখাটা ঢাল বের করতে হবে, ঢালও পেয়ে গেছে -7/17। তাহলে রেখাটার সমীকরণ আসবে y - y1, এই যে y1 এর মান ইকুয়াল টু ঢাল x - x1, x1 এর মান কত, -4, মাইনাস মাইনাসে +4,
তাহলে ঢালের মানটা কত আসবে? -7/17, -7 ডিভাইডেড বাই 17। তাহলে এটা বসে দিলে আমার ইকুয়েশন চলে আসবে। চলো আমরা সলভ করি এটা। y - 1 = -7 ডিভাইডেড বাই 17 x + 4। আমরা যদি এখানে আর গুণন করে দেই, 17y - 17 = -7x - 4 × 7 = 28। 7x + 17y - 17 + 28 = 0। তাহলে থাকবে 7x + 17y, আর এখানে কত থাকবে? 17, 18, 28, মানে হচ্ছে +11 = 0। তাহলে এটাই হচ্ছে সেই রেখাটার ইকুয়েশন। এটাই হচ্ছে যে এই রেখাটার ইকুয়েশন যেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমি যদি একটু সামারি টানি, সেটা কি হবে? আমাকে বলেছে যে এই একটা রেখা বলে দিছে, এই রেখার সাপেক্ষে এই রেখাটার প্রতিবিম্ব বের করতে বলছে। তাহলে এই রেখাটার প্রতিবিম্ব কত হবে? এই রেখাটার প্রতিবিম্ব এটা হবে। এখন এটা বের করার জন্য আমার কি কি লাগবে? একটা সরলরেখা বের করার জন্য একটা বিন্দু, এই রেখার উপর কোন একটা বিন্দু লাগবে, যে বিন্দুটা আমি জানি, যেমন এই বিন্দুটা জানি, এবং একটা ঢাল লাগবে। ঠিক আছে? যদি বের করতে পারি তাহলে y - y1 ঢাল x - x1। তাহলে এখন কিভাবে পাবো? এই দুইটা রেখার ছেদবিন্দু বের করলেই তো এই বিন্দুটা পেয়ে যাবো। তাহলে বিন্দুর মানটা পেয়ে গেছি। তাহলে y - y1 এর মান কত? -1। হ্যাঁ, ইকুয়াল টু ঢাল x - x1, x মাইনাস মাইনাস মাইনাসে +4। এই ঢালের মানটা এখন আমরা কেমনে বের করব? ঢালের মানটা বের করার জন্য দেখো, এই সরল রেখাটার আমরা ঢাল জানি, x এর মান এই পাশে গেলে -x, তাহলে ঢালের মান -1, এবং এখান থেকেও আমরা ঢালের মানটা বের করছি। তাহলে এই দুইটা ঢালের মাধ্যমে আমরা কি এখন এটা জানি না যে এখানে tan θ = m1 - m2 1 + m1 × m2। তাহলে এই রেখার মধ্যে আমি m1 এর মান জানি, m2 এর মান জানি, সেখান থেকে tan θ পাবো। আচ্ছা, সেখান থেকে আমরা tan θ পেয়ে গেছি। tan θ এর মান পাইছি হচ্ছে -1/5। এখানে যত tan θ আসবে এখানে তত tan θ আসবে। সেজন্য আমি tan θ এগুলো লিখে এবার m2 - m3 1 + m2 × m3 দিয়েছি। কারণ কি? কারণ এখানে m1 m2 নিছিলাম, এবার m2 m3 নিছি। m2 m3 নিয়ে আমরা tan θ কনসিডার করব। হ্যাঁ, tan θ মান আমরা জানি, বসা দিলাম। m2 আমরা জানি, m3 মানটা জানি না। m3 মানটা আমরা x ধরে নিয়েছি। ধরে নিয়ে এখান থেকে আমরা x এর মানটা বের করছি। x এর মানটা বের করছি। x এর মান যখন পাইছি, ওই যে ইকুয়েশন পাইছিলাম, এই ইকুয়েশনের মধ্যে ঢালের মানটা জানতাম না, ঢালের মানটা বসাই দিছি। ঢাল যদি বসাই দিই তাহলে এখানে ঢাল বসাই দিলাম এবং লাস্টে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রেখাটার সমীকরণ। পরবর্তী ক্লাসে 3.7 মানে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ এই রিলেটেড ম্যাথগুলো করার মাধ্যমে সরলরেখা শেষ করা হবে। পর্বে আমরা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ রিলেটেড সমীকরণ বের করা শিখব, এবং একই সাথে লম্ব দূরত্ব এবং দুটি সমান্তরাল রেখা দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেগুলোও শিখব। তো চলো আমরা শুরু করি। তো এখানে বলেছে যে x1 y1 বিন্দু থেকে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব কত হবে? তাহলে এই বিন্দুটা হচ্ছে এইটা x1, y1, এইটাই সেই বিন্দু। এবং সরলরেখা কোনটা? এই যে সরলরেখা, এটা এই সরলরেখাটা সমীকরণ হচ্ছে ax by + c = 0। এই যে সরলরেখা সেটা দেওয়া আছে। এটা মধ্যবর্তী দূরত্ব হবে এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটাকে d ধরলাম, দূরত্বকে বললাম d। তাহলে d এর মানটা কত হবে? d এর মানটা হবে, যে সরলরেখাটা দেওয়া আছে পুরোটা, মানে এই নিচের সমীকরণটা, এটা আমি পুরোটা এখানে তুলবো, যে a × b + c, মডুলাস দিলাম কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই মডুলাস। আর নিচে হবে x এর যে সহগ, সেই সহগটার স্কয়ার, মানে a এর স্কয়ার, আর এখানে y এর সহগ b, তাহলে b এর স্কয়ার। এখন এখানে কিছু ফাঁকা স্থান রেখেছি। ফাঁকা কি হবে? x এর জায়গায় ওই ওই বিন্দুটা বসবে। এইটা প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। তো ওই বিন্দুটা কত হবে? x1, x1। আর y এর জায়গায় বিন্দুটা হবে y1, y এর জায়গায় বিন্দুটা হবে y1। আর প্লাস c যা আছে তাই। তাহলে এখানে যেটা বের হবে সেটা হচ্ছে তার সরলরেখার লম্ব দূরত্ব। উদাহরণ দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। তো এখানে বলেছে যে 1,0 বিন্দুতে, মানে এই বিন্দুটার মান হচ্ছে 1,0। 1,0 বিন্দু হতে এই রেখাটা বলে দিছে কি? এই রেখাটা বলে দিছে 3x + 4y + 5 = 0। তাহলে এই রেখাটা লম্ব দূরত্ব d, লম্ব দূরত্ব d বের করতে হবে। রেকর্ড করে এটা বোঝাচ্ছিলাম, কিন্তু দেখা যায় আমি লিখছি কিন্তু রেকর্ডটা হয়নি।
তো আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। 1,0 বিন্দু হতে এই রেখাটা লম্ব দূরত্ব বের করতে বলছে। 1,0 হচ্ছে এই পয়েন্টটা, আর এই রেখাটা হচ্ছে নিচের এই রেখাটা 3x + 4y + 5 = 0। লম্ব দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব হবে, এই দেখো আমি পুরোটা এখানে লিখছি, 3 ইন্টু সামথিং 4 ইন্টু সামথিং প্লাস 5 ডিভাইডেড বাই x এর সহগ 3 স্কোয়ার, y এর সহগ 4, তাহলে 4 স্কোয়ার, রুট ওভার যেটা হবে সেটা আনসার। এখানে ফাঁকা রাখছি না, x এর জায়গায় কত বসবে? এই যে এটা x এর মান, এটা হচ্ছে x এর মান এবং এটা y এর মান, তাহলে x এর মান 1, y এর মান 0, x এর মান 1, y এর মান হচ্ছে 0 বসাই দিছি, এই যে y এর মান 0 বসাই দিছি। তাহলে এখানে যোগ করলে 3, আর এটা তো 0 হয়ে গেল, 3 আর 5 যোগ করলে 8, 9 আর 16, 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে 25, রুট ওভার 25 মানে 5, তাহলে 8/5 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা টাইপ 2 তে যাচ্ছি। দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে এই একটা রেখা এবং এই একটা রেখা, এই রেখাটার সমীকরণ কি? x + by + c1 = 0, আর এই রেখাটার সমীকরণ x + by + c2 = 0। আমরা জানি দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের x এবং y তাদের যে সহগগুলা তারা সেমই থাকে, শুধু পরিবর্তন হয় তাদের ধ্রুবকের মানটা। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতে পারি হচ্ছে d। তাহলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বকে বলবো হচ্ছে d। দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? তাহলে শুধু তাদের ধ্রুবকগুলোর পরিবর্তন, c1 - c2, নিচে হবে কি x এবং y এর সহগ, x এর সহগ a তার উপর স্কয়ার, y এর সহগ কে b তার উপর স্কয়ার। এখান থেকে যেটা হবে সেটা আমাদের তাদের মধ্যবর্তী দূরত্ব বের হবে। একটা উদাহরণ দেওয়া আছে যে একটা সরলরেখা দেওয়া আছে 4x + 3y + 7 = 0, 4x + 3y + 5 = 0, তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখতেই পাচ্ছি যে x এবং y তাদের সহগগুলো কিন্তু সমানই আছে। তো কত হবে? তাদের ধ্রুবকগুলোর পরিবর্তন কি c1 - c2, তাহলে কি থাকবে 7 - 5 মডুলাস x এর সহগ কত? 4 স্কয়ার, আর y এর সহগ হচ্ছে 3 স্কয়ার। তাহলে 7 থেকে 5 গেলে থাকবে 2 ডিভাইডেড বাই এটা করলে থাকবে হচ্ছে 5। তাহলে তাদের লম্ব দূরত্ব, তাহলে তাদের সমান্তরাল দূরত্ব কত থাকবে? 2 ডিভাইডেড বাই 5। এখন এখানে বলেছে যে টাইপ 3 তে যাচ্ছি, a1x + b1y = c1 একটা রেখা, এবং a2x b2y = c2 আরেকটা রেখা। রেখা দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে এরূপ রেখার সমীকরণ কি হবে? দুইটা রেখা হচ্ছে, একটা রেখা এরকম, এই ধরো এই প্রথম রেখাটাকে এটা ধরলাম, আরেকটা রেখাকে এটাকে এই সেকেন্ড রেখা ধরলাম, যে a1x b1y = c1 একটা রেখা। এই রেখার সমীকরণকে ধরলাম হচ্ছে এই যে নিচেরটা। রেখাটার সমীকরণ যেটা হবে সেটা ধরলাম হচ্ছে এই যে উপরে দেওয়া আছে। এই রেখাটার সমীকরণ হচ্ছে এই যে এটা। সমীকরণ সিম্পলি খুবই সোজা। কি করব? এই রেখাটা পুরোটা লিখবো, যে a1x + b1y, আর এটা এই পাশে গেলে কি হবে? -c1, এটা লিখলাম, ইকুয়াল টু পরবর্তী সরলরেখাটা লিখবো a2x + b2y - c2 লিখলাম। তাহলে তাদের মডুলাস দিব, এখানেও তাদের মডুলাস দিব। এখানে জাস্ট কি x এর সহগ a1 তার উপর স্কয়ার, y এর সহগ b1 তাকে স্কয়ার, রুট ওভার করে দিব, শেষ। এখানেও সেম ভাবে, এখানে x এর সহগ কি a2 তার উপর স্কয়ার, আর y এর সহগ কত? b2, তাহলে b2 স্কয়ার করে দিব। এখান থেকে যেটা বের হবে সেটাই আমাদের দুটো সরলরেখার সমান সমান কোণ উৎপন্ন করে। কি ধরো এখানে হচ্ছে একটা কোণ উৎপন্ন করলো এই রেখাটা, এবং এখানে একটা কোণ উৎপন্ন করলো এই রেখাটা, তাহলে এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার সমীকরণ এখান থেকে পাবো। এখানে যদি মডুলাস তুলে ফেলি তাহলে পরবর্তী লাইনে প্লাস মাইনাস আসবে। এই যে দুইটা রেখা লিখলাম, এই দুইটা রেখার প্লাস এবং মাইনাস নিয়ে দুইটা সমীকরণ পাবো, একটা হচ্ছে এই রেখার ইকুয়েশন আর একটা হচ্ছে এটা, মানে তাদের যে উপরে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণের সমাদ্বিখণ্ডক একটা, আর এই পাশে একটা কোণ উৎপন্ন করলো সেই সমাদ্বিখণ্ডক আরেকটা সমীকরণ পাবো। এখন এই প্লাস মাইনাস নিলে কি হবে? প্লাস নিলে আমরা একটা ইকুয়েশন পাবো, মাইনাস নিলে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, মোট দুইটা ইকুয়েশন পাবো। এখন ইকুয়েশন বের করার পর ওই ইকুয়েশনের আমরা যে ইকুয়েশনই পাই, যে ইকুয়েশনের আমরা যদি ঢাল বের করি, ঢালের মানটা যদি পজিটিভ হয় তখন আমরা বলবো যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। আর ঢালের মানটা যদি নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে? স্থূল কোণ, মানে বড় কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো কিছু আসতে পারে। প্লাস মাইনাস নিয়ে ইকুয়েশন বের করব, বের করার পর ঢালের মানটা যদি পজিটিভ পাই তাহলে বলবো সূক্ষ্ম কোণ মানে ছোট কোণ, ঢালের মানটা যদি নেগেটিভ পাই তাহলে বলবো স্থূল কোণ বা বড় কোণ। এখন আমরা একটা উদাহরণ দেখতে পারি। উদাহরণে বলছে
উদাহরণ এখানে দেখতে পাচ্ছি যে y ইকুয়াল টু 2x প্লাস 1 এবং 2y মাইনাস x ইকুয়াল টু 4 রেখা দুটির অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে এবং দেখাতে বলছে কোনটা সূক্ষ্মকোণ এবং কোনটা স্থূলকোণ হবে। আমরা যদি একটু সাজায় লিখি যে 2x এই পাশে গেলে মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 এই একটা রেখা, আর এই রেখাকে বলবো x ওই পাশে নিয়ে গেলাম x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0 আরেকটা রেখা। হ্যাঁ, তাহলে প্রথম রেখাকে আমরা বললাম প্রথম এই রেখাকে আমরা বললাম 2x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে বললাম x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, আরেকটা রেখা বললাম। অন্তর্গত সমদ্বিখণ্ডক বের করতে হবে। সমদ্বিখণ্ডক তাহলে একটা এই সমদ্বিখণ্ডক বের হবে আর একটা এই সমদ্বিখণ্ডক বের হবে। দুটো সমদ্বিখণ্ডকের মধ্যে কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ বের করতে হবে। ঢালের ইউজিং স্লোপ আমরা ঢালের ইকুয়েশন দিয়ে বের করব। তাহলে আমরা একটু আগে কি শিখে আসছি? আমরা শিখে আসছি যে দুটা রেখাদ্বয় যদি দেওয়া থাকে তাদের যে কোণ উৎপন্ন হবে কোণ কিভাবে বের করব। রেখা দুটা লিখবো, লেখার পর এক্স এবং ওয়াই এর সহগগুলা দিব, দিয়ে স্কোয়ার দিয়ে রুট করব সেম ভাবে, এবং সামনে দিব কি প্লাস মাইনাস, প্লাস নিয়ে একটা ইকুয়েশন পাবো, মাইনাস নিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। তাহলে সূত্র অনুযায়ী আমি যদি সমীকরণ দুইটাকে বসাই তাহলে কি আসবে যে এক্স মাইনাস 2y প্লাস 4 মডুলাস এক্স এর সহগ হচ্ছে 1 স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস 2 স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু আরেকটা সমীকরণ ছিল যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 মডুলাস এক্স এর সহগ হচ্ছে 2 স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস 1 স্কোয়ার। এখানে যাই পরবর্তী লাইনে x মাইনাস 2y প্লাস 4 1 স্কোয়ার রুট 5 স্কোয়ার মানে রুট 5 থাকবে, মডুলাসটা তুলে দিলে প্লাস মাইনাস হবে 2x মাইনাস y প্লাস 1, এখানে থাকবে রুট ওভার 5, 2 স্কোয়ার মানে 4 আর 1 5, তাহলে রুট 5 কাটা চলে গেল। তাহলে প্লাস নিয়ে একটা ইকুয়েশন পাবো, মাইনাস নিয়ে আমরা আরেকটা ইকুয়েশন পাবো। প্লাস নিয়ে পাবো যে x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু, যদি প্লাস নেই তাহলে 2x মাইনাস y প্লাস 1, আর আমরা যদি মাইনাস নিয়ে ইকুয়েশন বের করি তাহলে যেটা আসলে থাকবে x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু, যদি মাইনাস নেই মাইনাস প্লাসে মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস y আর মাইনাস 1। হ্যাঁ, তাহলে এখন যদি সলভ করি এখানে x যদি এই পাশে যায় তাহলে 2x মাইনাস x, তাহলে থাকবে কত শুধু x, মাইনাস 2y এই পাশে গেলে কত থাকবে প্লাস 2y, আর এখানে মাইনাস y আছে তাহলে থাকবে প্লাস y, আর প্লাস 4 এই পাশে গেলে মাইনাস 4, 1 থেকে মাইনাস 4 গেলে থাকবে মাইনাস 3 ইকুয়াল টু 0। ইকুয়েশন পেলাম। আর এখানে থাকবে মাইনাস 2x এর পাশে নিয়ে আসলাম 2x আর একটা x মানে থাকবে 3x, প্লাস y পাশে গেলে মাইনাস y, মাইনাস 2y আর মাইনাস y মানে মাইনাস 3y, প্লাস 4 পাশে গেলে মাইনাস 1 পাশে গেলে প্লাস 1, 4 আর 1 যোগ করলে 5, সমীকরণ পেয়ে গেল। তাহলে এখানে y এর মানটা তাহলে কত থাকলো মাইনাস x প্লাস 3, আর এখানে এখানে 3y এর মানটা কত থাকবে, 3y যদি নেই তাহলে এই পাশে চলে গেল, তাহলে 3x থাকলো প্লাস 5। সুতরাং আমরা যদি এখানে শুধু y এর মানটা বের করি তাহলে সবাইকে 3 দ্বারা ভাগ করে দিব, x আর 3 দ্বারা ভাগ করলে 5/3, 3 দ্বারা ভাগ করলে 3 চলে গেল, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 চলে গেল, আর এখানে 5/3। এই দুইটা সমীকরণে আমি যদি এভাবে কল্পনা করি y ইকুয়াল টু mx প্লাস c আকারে, এটাও হচ্ছে mx প্লাস c আকারে, c এর মান জানলাম 5/3, x x থাকলো, m এর মানটা কত থাকলো কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে m এর মানটা হচ্ছে 1, আর এখানে m এর মানটা কত থাকলো -1, m এর মানটা হচ্ছে -1। তাহলে আমরা জানি কি m মানে কি ঢাল, তাহলে ঢাল মানে কি tan থিটা ইকুয়াল টু -1, আর এখানে থাকবে tan থিটা ইকুয়াল টু 1। আমরা জানি tan কত ডিগ্রি মান 1 বলো তো, tan হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা যদি tan থিটা ধরি, tan tan কাটা, তাহলে থিটার মানটা কত থাকবে, থিটার মানটা থাকবে 45 ডিগ্রি, আর এখানে tan কত ডিগ্রি মান -1 আমরা জানি tan 135 ডিগ্রি, তুমি যদি বসাও তাহলে -1 পাবা tan থিটা। সুতরাং থিটার মান কত 135 ডিগ্রি। তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারতেছি ঢালের মানটা যদি পজিটিভ হয়, দেখো ঢালের মানটা কি পজিটিভ 1, তাহলে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আচ্ছা, আর ঢালের মানটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো স্থূলকোণ উৎপন্ন করে। তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম সেটা যদি মিলাই, এখানে বলছে ঢাল যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ঢাল দেখো পজিটিভ, m এর মান পজিটিভ 1 তাহলে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, আর ঢালের মানটা যদি নেগেটিভ হয় তাহলে কি স্থূলকোণ বা বড় কোণ উৎপন্ন করে। দেখো ঢালের মানটা নেগেটিভ এবং কথা এখানে কি স্থূলকোণ উৎপন্ন করছে। এই যে ম্যাথটা করলাম একটু আগে সেই ম্যাথটা শর্টকাট ভার্সন দেখব, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এই শর্টকাট ভার্সনটা ইউজ করতে পারি, তবে শর্টকাট ভার্সনের থেকে ঢালের মানটা পজিটিভ হলে সূক্ষ্মকোণ বা ছোট কোণ, ঢালের মানটা নেগেটিভ হলে স্থূলকোণ বা বড় কোণ উৎপন্ন হয়, এটা বের করা সেফ বেশি।
তো আমরা শর্টকাটটা দেখি একটু। দুইটা সরলরেখা দেওয়া আছে, a1x যোগ b1y প্লাস c1 ইকুয়াল টু 0, 2x যোগ b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটা রেখা বলে দিচ্ছে, এই দুইটা রেখার স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ হওয়ার শর্ত বের করতে হবে। তাহলে আমি দুইটা রেখা যদি বলি, ধরো এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখা ধরো এইটা যদি এই দুইটা কোণ দ্বারা যে কোণ উৎপন্ন করবে সেটা সূক্ষ্মকোণ, আর এই দুইটা দ্বারা যে কোণ উৎপন্ন করবে সেটাকে স্থূলকোণ বলতে পারি। তাহলে আমি শর্টকাট ভাবে যদি শিখতে চাই যে a1 a2 মানে কি, মানে এক্স দুইটা সহগের গুণফল a1 a2, আর b1 b2 মানে কি y এর দুইটা সমীকরণের সহগ দুইটা গুণফল। এটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে একটাই মুখস্থ করবা, শূন্য থেকে যদি বড় হয় তাহলে প্লাস নিলে আমি পাবো হচ্ছে প্লাস মানে বড়, প্লাস নিলে পাবো হচ্ছে বড় কোণ। বড় কোণ মানে কি, বড় কোণ মানে স্থূল কোণ পাবো। আর মাইনাস নিলে পাবো কি উল্টা, ভাইস ভার্সা, মাইনাস নিলে পাবো ছোট কোণ, মাইনাস নিলে পাবো ছোট কোণ, ছোট কোণ বা হচ্ছে সূক্ষ্মকোণ, ছোট কোণ বা সূক্ষ্মকোণ পাবো। ঠিক আছে, এইটুক মনে রাখলেই হবে। তুমি শুধু মনে রাখবা যে তাদের মানে এক্স দুইটা সহগের গুণফল এবং ওয়াই দুইটা সহগের গুণফল যদি যোগ করি, যোগ করলে শূন্য থেকে যদি বড় হয় তাহলে প্লাস নিলে বড় কোণ, মাইনাস নিলে ছোট কোণ পাবো। যোগ করে যদি শূন্য থেকে ছোট হয় তাহলে এটা যেটা শিখছিলাম তার উল্টাটা লিখবো। আগে পাইছিলাম কি প্লাস নিলে বড় কোণ, তাহলে এখন প্লাস নিলে পাবো কি, প্লাস নিলে পাবো ছোট কোণ বা সূক্ষ্মকোণ। কোণ মাইনাস নিলে পাবো কি, মাইনাস নিলে পাবো হচ্ছে বড় কোণ, বড় কোণ বা হচ্ছে কি বলবো স্থূলকোণ। দুইটা রেখার যোগফল যদি শূন্য থেকে বড় হয়, প্লাস নিলে বড় কোণ, মাইনাস নিলে ছোট কোণ পাবো। আর যদি উল্টা হয় তাহলে এটা এটা যেটা শিখছিলাম তার উল্টাটা বলে দিব। প্লাস নিলে আগে বড় কোণ পাইতাম, এখন প্লাস নিলে ছোট কোণ পাবো। মাইনাস নিলে আগে ছোট কোণ পাইতাম, মাইনাস নিলে এখন বড় কোণ পাবো। শেষ। এখন এই যে আগে যে একটা ম্যাথ করছিলাম, এখানে এই যে y ইকুয়াল টু 2x প্লাস 1 2y মাইনাস x ইকুয়াল টু 4, এই দুইটা রেখা আমরা শর্টকাট ভার্সন শিখবো। শর্টকাট আসলে কিভাবে করা যায়, আমি যদি সমীকরণ দুইটা লিখি যে 2x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 আর একটা x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, দেখো এই দুইটা সরলরেখার সমীকরণ আমি এখানে তুললাম। এখন তাদের আমি a1 a2 b1 b2 বের করব। a1 এর মান কত 2, a2 এর মান কত 1 যোগ b1 এর মান কত -1, b2 এর মান কত -2। তাহলে থাকলো কত 2 যোগ মাইনাস মাইনাস প্লাস যোগ 2, তার মানে এটা মানটা কত থাকলো 4। এটা অবশ্যই শূন্য থেকে বড়, তাহলে শূন্য থেকে বড় হইলে আমরা পাবো কি, প্লাস নিলে পাবো বড় কোণ, মাইনাস নিলে পাবো ছোট কোণ। চলো আমরা দেখি। তাহলে এখন আমাকে বলছে যে পরীক্ষায় যদি আসে যে এই দুইটা রেখার স্থূলকোণ বের করো, মানে তোমাকে দুইটার মধ্যে একটা বের করতে বলছে। তাহলে নর্মালি আমরা কি করি, প্লাস মাইনাস নিয়ে বের করি, বের করার পর মানে এরকম মানে প্লাস নিয়ে বের করি, মাইনাস নিয়ে বের করি, বের করার পর দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট, মানে দুইবার করা লাগলো। কিন্তু আমি যদি এখানে যে এই শর্টকাট মানে এই সূত্রটা যদি ইউজ করি তাহলে এক ধাপেই বের করতে পারবো। ধরো আমাকে এখানে বলছি স্থূলকোণ বের করতে, হ্যাঁ, তাহলে আমি দেখো স্থূলকোণ বের করব। তাহলে আমি জানি যে তাদের শূন্য থেকে বড় হইলে মাইনাস নিলে পাবো, প্লাস নিলে পাবো বড় কোণ, তাহলে প্লাসটা নিলেই হয়ে যাবে, তাহলে প্লাস নিয়ে কাজ করব। তাহলে সমীকরণটা আমি লিখছি 2x মাইনাস ওয়াই প্লাস 1 মডুলাস ওই আগে যেটা ছিল সেটাই, 2 স্কোয়ার মানে 4 1 রুট ওভার ইকুয়াল টু, আমি শুধু এখানে কি করব মডুলাস তুলে ফেললাম, শুধু প্লাস মানটা নিব কারণ প্লাস নিলে বড় কোণ। আর ওখানে থাকবে x মাইনাস 2y প্লাস 4, x এর সহগ আর y এর সহগ হচ্ছে -2 মানে 4। যদি একটু সিম্পলিফাই করি, এটা এবং এটা কাটা চলে গেল, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস 2y প্লাস 4। তাহলে এখানে থাকবে এই পাশে গেলে x থাকবে, -2 এই পাশে প্লাস y, তাহলে মাইনাস ওয়াই প্লাস 2 মানে প্লাস ওয়াই 1, আর এখানে থাকবে হচ্ছে 4 এর পাশে গেলে -3 ইকুয়াল টু 0। তাহলে y এর মানটা কত থাকবে, -x যোগ 3। দেখতে পাচ্ছি যে ঢালের মানটা কি নেগেটিভ, আর ঢালের মানটা নেগেটিভ মানে কি স্থূলকোণ। তাহলে দেখো আমি ঠিক বলছি, প্লাস নিলে আমি স্থূলকোণ পাইতাম, দেখো স্থূলকোণ পাইছি, ঢালের মানটা নেগেটিভ তাহলে স্থূলকোণ পেয়েছি। তাহলে এই যে তাদের যোগফলটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে প্লাস নিলে বড় কোণ পাবো। দেখো আমি যদি প্লাস নিয়ে কাজ করছি, প্লাস নিয়ে কাজ কি বড় কোণ পাইছি, কারণ ঢালটা নেগেটিভ, আর ঢাল নেগেটিভ হলে আমরা কি জানি, ঢাল নেগেটিভ জানি বড় কোণ। দেখো এই যে ঢাল যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি কি স্থূলকোণ মানে কি বড় কোণ। আচ্ছা, তাহলে মিলছে। তাহলে এভাবে করে আমি মান বের করতে পারি। এবার যদি আমাকে সূক্ষ্মকোণ বের করতে বলতো, তাহলে সূক্ষ্মকোণ কেমনে বের করব, তাদের যেহেতু যোগফল শূন্য থেকে বড়, তাহলে কি হবে প্লাস নিলে বড় কোণ, মাইনাস নিলে ছোট কোণ পাবো। তাহলে এখানে যদি মাইনাস নিয়ে কাজ করতাম তাহলেই আমরা কি পাইতাম, সূক্ষ্মকোণ পাইতাম। চলো আমরা দেখি এটা। ধরো আমি এখানে মাইনাস নিয়ে কাজ করতেছি, সমীকরণটা 2x মাইনাস ওয়াই প্লাস 1
এখানে এটা কাটা চলে গেল, থাকবে তাহলে এখানে মাইনাস থাকবে, মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 4। আচ্ছা, তাহলে মাইনাস নিয়ে কাজ করলে 2x মাইনাস, আচ্ছা মাইনাস 2x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 2y মাইনাস 4। তাহলে মাইনাস এক্স এর পাশে গেলে 3x, এর পাশে গেলে মাইনাস 3y, আর এটা থাকবে প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 3y ইকুয়াল টু 3x প্লাস 5, সবাইকে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে y ইকুয়াল টু থাকবে x যোগ 5/3। তাহলে দেখো এটা ঢালের মানটা কত, m এর মানটা পজিটিভ পাচ্ছে। m এর মান পজিটিভ মানে কি, সূক্ষ্মকোণ। তার মানে এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে মাইনাস নিলে, তাহলে তার কথাটা সত্য। যেখানে বলেছে মাইনাস নিলে ছোট কোণ পাবো, হ্যাঁ মাইনাস নিলে, মাইনাস নিয়ে আমরা কত মানটা পাচ্ছি, মাইনাস নিয়ে মান পাচ্ছি হচ্ছে m এর মানটা 1। আর m এর মান 1 হলে মানে পজিটিভ হলে কি হয়, সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো দেখবো। আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। আর এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটা সম্পর্কে তোমরা জানাতে পারো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।